আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো বাচ্চা লোক। কি অবস্থা? ওয়েলকাম সবাইকে। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনাদের কি অবস্থা? আপনাদের কার কি অবস্থা জানায়েন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন। শুকর আলহামদুলিল্লাহ। ফারজানা নামে ২ জনকে পাইছি। ওকে। এতক্ষণ আপনার কথা দেখা যাচ্ছিল না। অস্থির ওবায়দুল্লাহ। এতক্ষণ আপনার কথা দেখা যাচ্ছিল না। ও আবারও একই কমেন্ট বারবার করে যাচ্ছে। আচ্ছা অনেক গরম নাকি? হ্যাঁ, অনেক গরম ঢাকাতেও ছিল। এই ঘন্টাখানেক আগেও বেশ গরম ছিল। বাট আমি এই ক্লাসে ঢোকার একটু আগে মানে ২-১ মিনিটের জন্য একটু ছাদে গেছিলাম। খুব মিষ্টি একটা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আগামীকাল ফিজিক্স এক্সাম। অল দ্য বেস্ট গোলাম মোস্তফা। ওকে, অনেকদিন পরে ক্লাস করতে আসছিস। বার্ষিক পরীক্ষা মানে ইয়ার ফাইনাল পরীক্ষা। জোশ! ওকে। শ্রাবন্তী হালদার, হ্যাঁ, কথা দেখা যাচ্ছিল না। ও তাই লিখছে আসলে। কথা দেখা যাচ্ছিল না। জি, উম্মে হাবিবা স্যার বলেন। আগের ২ টা রেকর্ড দেখার পর লাইভে জয়েন করছিস। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ঠিক আছে। ওকে। আচ্ছা ওবায়দুল্লাহ, ওই তুই ৩-৪ বার যাই কমেন্ট করছিস সবগুলাই আমার রাডারে ধরা পড়ে গেছে আরকি। কিন্তু ও এই লেখাও কয়েকবার করে লিখতেছে। অস্থির। আচ্ছা হ্যাঁ, ব্রেক দিতে পারি। দেখা যাক, দেখা যাক। আমাদের এখানে একই সাথে রোদ্দুর এবং বৃষ্টি হচ্ছে। খেকশিয়ালের বিয়েও হচ্ছে তাইলে। ওকে, নাইস। ওকে, অনেকদিন পর লাইভে আসছিস তাই নাকি? ওকে, নাইস। আচ্ছা, আসেন চলেন আমরা একটু শুরু করি। নাইস, নাইস বলে তো আমাদের বেলা পার হয়ে গেল। আমাদের আজকে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মের হচ্ছে লেকচার নাম্বার 6। সো এর আগের ক্লাসে আমরা বেশ কিছু টপিক কভার করছিলাম। সেগুলো শুরুতে এক নজরে একটু গ্লিম্পস দেখে তারপরে একটু সামনের দিকে আগাবো। ঠিক আছে? আচ্ছা, আজকে মূলত এখানে অনেক কিছু লিখা আছে। এত কিছু আমরা আসলে পড়ে শেষ করতে পারবো না। আমি একটা ক্লাস মোস্ট প্রবাবলি আপনাদেরকে রেকর্ড দিয়ে দিব। সো স্টোকসের সূত্র এবং প্রান্তবেগ, এই ২ টা টপিক আমরা আজকে কভার করব এবং বাকি যে টপিকগুলো আছে পৃষ্ঠটান, পৃষ্ঠশক্তি, ক্ষেত্রফল পরিবর্তনের কৃতকাজ, এগুলা সম্ভবত নেক্সট ক্লাসের আগে ইনশাল্লাহ একটা রেকর্ডেড ক্লাস হিসেবে আপনাদের কাছে অ্যাপে চলে যাবে। হ্যাঁ, তপন স্যারের বই পড়েন। আমার কথা হচ্ছে যেকোনো একটা স্যারের বই, একজন স্যারের বই আপনারা পুরাটা কমপ্লিট করেন। ধরেন সেটা ইসহাক স্যার হইতে পারে, শাহজাহান তপন স্যার হইতে পারে, অথবা সেলু স্যারের বই হইতে পারে। যেকোনো একটা বই পুরাটা কমপ্লিট করেন। এখন এরকম যদি হয় আপনি তপন স্যারের বই থেকে ২ টা টপিক পড়লেন, আবার লাফ দিয়ে একই টপিক পড়ার জন্য ইসাক স্যারের বইতে গেলেন। ঠিক আছে? আবার একই জিনিস আপনি সেলু স্যারের বই থেকে পড়তেছেন। তখন আসলে খুব বেশি আ ইফেক্টিভ হবে না। পয়েস আর পয়সুলি নিয়ে আগের ক্লাসে বেশ কথাবার্তা বলছি বস। আজকের ক্লাসেও একটু দেখায় দিব। আ বাট অনেক বেশি ডিটেইলস আলোচনা করব না। কারণ আগের ক্লাসে বেশ ডিটেইলস আলোচনা করছি। পয়েস এবং পয়সলি এই ২ টাই বেসিক্যালি হচ্ছে আ কি বলে এটাকে? সান্দ্রতা গুণাঙ্ক। এই সান্দ্রতা গুণাঙ্কের ২ টা একক হচ্ছে পয়েস এবং পয়সলি। তো এই পয়েসটা হচ্ছে সিজিএস এককে, আর পয়সলিটা যেটা আমরা পিআই দিয়ে লিখি, পয়সলিটা হচ্ছে এসআই এককে। এবং ২ টার মধ্যে সম্পর্কটা কি? ২ টার মধ্যে সম্পর্কটা হচ্ছে 1 পয়সলি, 1 পয়সলি, 1 পিআই যেটাকে আমরা লিখি হচ্ছে পয়সলি, 1 পয়সলি ইকুয়ালস টু হচ্ছে 10 পয়েস। ঠিক আছে? এইটুকু মনে রাখলেই ২০০ করে দৌড়াবে। আর এর চাইতে বেশি জ্ঞান চাইলে আগের ক্লাস দেখে আসেন। ওকে, চলেন আমরা আগের ক্লাসে মূলত এই জিনিসপত্রগুলো পড়ছি। দেখা যাচ্ছে আগের ক্লাসে স্লাইড কেটে নিয়ে আসছি। আমরা বেসিক্যালি সান্দ্র বলের একটা ইকুয়েশন দেখছি। এই যে এফ অফ ভি আছে, এই এফ অফ ভিটা কি? এফ অফ ভিটা হচ্ছে সান্দ্র বল বা ভিসকাস ফোর্স। সো সান্দ্র বল নিয়ে আমরা কিছু কথাবার্তা বলছি। সান্দ্র বলের মাত্রা এবং একক দেখছি। এখানে হচ্ছে মাত্রা দেখা যাচ্ছে এবং যেটা নিয়ে কথা হচ্ছিল এই হচ্ছে সেই হিসাব নিকাশ। দেখো এখানে এত চমৎকার ভাবে ভেঙে ভেঙে তোমাকে পুরাটা ডেরিভেশন করে দেওয়া হয়েছে। সো যদি তুমি না বুঝে থাকো এই পৃষ্ঠাটা একবার গ্লিমস দেখলেই ঠান্ডা মাথায় বুঝে যাবা, অথবা তুমি আগের ক্লাসের রেকর্ডটা দেখো। সো মেইন হিসাব হচ্ছে 1 পয়েস হলে ইকুয়ালস টু 10 পয়েস। পয়েস হচ্ছে সিজিএস এককে আর পয়েসলিটা হচ্ছে এসআই এককে, অথবা 1 পয়েস সমান হচ্ছে 1/10 পয়েস বা 10 টু দি পাওয়ার -1, 10 ইনভার্স 1 পয়েসলি। ঠিক আছে? আচ্ছা, ওকে, সামনে আগাই। এরপরে আমরা এই জায়গাটায় আমরা শেষ করছিলাম। এটা ছিল আমাদের লাস্ট কথা। আমরা ২ রকম প্রবাহের কথা বলছিলাম।
যদি কোনো একটা তরলের লাইন, পাইপ বা নদী, নালা, খাল, বিল যে কোনো কিছু একটার মধ্যে একটা নির্দিষ্ট বিন্দুতে পানির বেগের মান ও দিক সর্বদা একই থাকে। এখানে আমি অনেকগুলা বিন্দুর কথা চিন্তা করছি। এই প্রতিটা ইন্ডিভিজুয়াল বিন্দুতে বেগের মান ও দিক সর্বদা একই থাকবে। সো এইটাকে আমরা বলি হচ্ছে স্ট্রিমলাইন প্রবাহ বা ধারারেখ প্রবাহ। আর অন্য আরেকটা প্রবাহ আছে যেখানে হচ্ছে ঘূর্ণি তৈরি হয়, বা এই প্রবাহটার আরেকটা নাম আছে, এটা আগের দিন বলতে পারি নাই আমি। সেইটার নাম হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ, এলোমেলো প্রবাহ, বিক্ষিপ্ত প্রবাহ। ঠিক আছে, ঘূর্ণি প্রবাহ, বিক্ষিপ্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো, যেখানে পানির রেখাগুলা, পানির ধারাগুলা সবাই সমান্তরাল হয় না, এলোমেলো হইতে থাকে, ঘূর্ণি পেঁচায় যায়। এবং এই ব্যাপারটা কখন ঘটে? এই ব্যাপারটা ঘটে যখন বন্যা হয়, যখন জলোচ্ছ্বাস হয়, টর্নেডো হয়, তখন এই ধরনের কাহিনীগুলা ঘটে। মানে তখন ঘূর্ণি প্রবাহ তৈরি হয়। আর ধারারেখ প্রবাহ কখন? মনে করো পানির টেপের মধ্য দিয়ে খুব অল্প ভেলোসিটিতে পানি পড়তেছে, তখন সেটা ধারারেখ বা স্ট্রিমলাইন প্রবাহ হয়। ঠিক আছে? আচ্ছা, সো এই যে ধারারেখ প্রবাহ এবং এই যে হচ্ছে টার্বুলেন্ট প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহ, এই দুইটা প্রবাহের মধ্যে বেগটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বেগের মান যখন অনেক বেশি হয়ে যায় তখন সেটা হয় টার্বুলেন্ট বা বিক্ষিপ্ত, আর বেগের মান যখন অনেক কম হয় তখন সেটা হয় ধারারেখ বা হচ্ছে স্ট্রিমলাইন প্রবাহ। তো এই বেগের মানটা কার চাইতে বেশি বা কার চাইতে কম, এটা ডিপেন্ড করে হচ্ছে ওর ক্রিটিক্যাল ভেলোসিটি বা সংকট বেগ বা ক্রান্তি বেগ। ঠিক আছে, ক্রান্তি কোণ বলে ফেলিস না আবার, ক্রিটিক্যাল ভেলোসিটি বা সংকট বেগ। সো সংকট বেগের মানের চাইতে বেশি হইলে সেটা হচ্ছে অশান্ত প্রবাহ, আর সংকট বেগের মানের চাইতে কম হইলে সেটা হচ্ছে শান্ত প্রবাহ। তো এই যে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, এই জিনিসটা এস্টাবলিশ করছিলেন হচ্ছে বিজ্ঞানী অসবর্ন রেনল্ডস। ঠিক আছে, সো রেনল্ডস এর পরীক্ষা বলে একটা টার্ম আছে, রেনল্ডস এর পরীক্ষা। যদি আমাদের বইতে এই রেনল্ডস এর পরীক্ষা নিয়ে অনেক বেশি কথাবার্তা বলা নাই, বাট রেনল্ডস এর নাম্বার দিয়ে একটা ইকুয়েশন ডেরাইভ করা আছে। তো আমি 2 লাইনে তোমাকে একটু রেনল্ডস এর পরীক্ষাটা কি হয়েছে, কিভাবে হয়েছে, এইটা একটু বলে দিচ্ছি। কিচ্ছু তোলা লাগবে না, জাস্ট দেখে যাও। বইতে এত ডিটেইলস নাই, রেনল্ডস এর পরীক্ষা নিয়ে এত ডিটেইলস কথাবার্তা বইতে বলা নাই। সো বিজ্ঞানী রেনল্ডস সাহেব যেটা করছে, ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। রেনল্ডস সাহেব যেটা করছে, যে মনে করো পানির একটা লাইন আছে, ঠিক আছে, কোনো একটা পানির নল। সো এই নলের ভিতর দিয়ে পানি চলতেছে, পানি বিভিন্ন বেগে পানি চলবে। চাইলে আমরা ভালভ বেশি খুললে পানির বেগ বেড়ে যাবে, অথবা ভালভ যদি আমরা বন্ধ করে দেই বা কমায় দেই তাইলে পানির বেগ কম থাকবে। মানে ভালভটা উঠানামা করানোর মাধ্যমে আমরা পানির বেগটাকে কি করতে পারবো? ভ্যারি করাইতে পারবো। আচ্ছা, সো এই পানির লাইনের ভিতর দিয়ে বিজ্ঞানী অসবর্ন রেনল্ডস যে কাজটা করছে, ডাই দিয়ে দিছে। ডাই মানে হচ্ছে রঞ্জক, রং ধরে নিতে পারো, রঞ্জকের একটা ধারা, রঞ্জক দিয়ে দিছে। সো এই রঞ্জকটা যখন দিয়ে দিছে, সো মনে করো পানির ফ্লো তখন কম, পানির ফ্লো কম, পানির বেগের মান কম। সো পানির বেগের মান যখন কম, তখন এই রঞ্জকটা যেটা করে, মানে পানি তো আসলে সবগুলাই সমান্তরালে প্রবাহিত হচ্ছে, এটা তো দেখে আলাদা করে বুঝার উপায় নাই যে ওরা কি সমান্তরালে যাচ্ছে না পেঁচায় যাচ্ছে, টার্বুলেন্ট হচ্ছে না স্ট্রিমলাইন হচ্ছে। এই জন্যই রঞ্জকটা দেয়া হয়েছে। সো যখন দেখা গেছে পানির ভেলোসিটিটা কম, ওই কম ভেলোসিটি অবস্থায় দেখা গেছে রঞ্জকটাকে যেই পয়েন্টে ছেড়ে দেওয়া হয়েছে ও এক্সাক্ট সেই পয়েন্ট বরাবর পানিটাকে রঙিন করতে করতে সামনে দিয়ে বের হয়ে চলে গেছে। সো এই হচ্ছে ধারারেখ বা স্ট্রিমলাইন প্রবাহের ঘটনা। যেই পয়েন্টে রঞ্জকটাকে দিয়ে দিছি ও হচ্ছে একদম সরল রেখায় চলে গেছে, কোনো সাইডে টাইডে যায় নাই। আচ্ছা, তো এখান থেকে বোঝা গেছে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ল্যামিনার ফ্লো। ঠিক আছে, ধারারেখ প্রবাহ। এরপরে মনে করো ভালভটা একটু বেশি খোলা হয়েছে, ভালভটা বেশি খোলার কারণে পানিটা একটু জোরে প্রবাহিত হইতে শুরু হয়েছে। তো যখনই পানিটা একটু জোরে প্রবাহিত হইতে শুরু হয়েছে, তখনই দেখা গেছে রঞ্জকটা এরকম মানে একটু এলোমেলো শেপের দিকে চলে যাচ্ছে। আগের বার যেরকম হচ্ছে একদম সরল রেখায় যাইতেছিল, এইবার আর এরকম সরল রেখায় যাইতেছে না, এবারও একটু এলোমেলো করে চলে যাচ্ছে। সো এই যে ধাপটা, এই ধাপটাকে আমরা বলি হচ্ছে ধারারেখ থেকে বিক্ষিপ্তর দিকে যাচ্ছে। ধারারেখ থেকে বিক্ষিপ্তর দিকে যাচ্ছে, কমপ্লিটলি ধারারেখও না, কমপ্লিটলি বিক্ষিপ্ত না, এটা বেসিক্যালি একটা ট্রানজিশন। সো এই ধরনের ফ্লোকে, যদিও আমরা 2 ধরনের ফ্লোর কথা বলছি, বাট এই ধরনের আরেকটা ফ্লো হইতে পারে যেইটাকে বলে হচ্ছে
ট্রানজিশনাল ফ্লো, ট্রানজিশনাল ট্রানজিশনাল ফ্লো, ল্যামিনার ফ্লো থেকে ট্রানজিশনাল ফ্লো হয়ে তারপরে হচ্ছে যাচ্ছে কোথায়, টার্বুলেন্ট ফ্লো এর দিকে। এরপরে মনে করো ভালভ সম্পূর্ণ খুলে দিছে, তো ভালভ সম্পূর্ণ খুলে দিলে পানি হচ্ছে তীব্র বেগে যাওয়া শুরু করবে। তো যখন পানি হচ্ছে তীব্র বেগে যাইতে শুরু করছে, তো তখন দেখা গেছে যে একদম রঞ্জক গুলো এরকম ছড়ায় ছিটায় গেছে, এরকম চারদিকে এলোমেলো হিজিবিজি হয়ে চলে গেছে। তো বোঝা যাচ্ছে যে পানিটা আসলে এখানে বিভিন্ন দিকে হচ্ছে মুভ করতেছে, একটা ধারাবাহিক যে ব্যাপার ছিল ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে সেই ধারাবাহিকতাটা ভেঙে গেছে। এটাকে টেপ বলিস না, মানে অনেক বড় একটা পানির নল আর কি, ঠিক আছে, লম্বা মোটা একটা পানির নল, এইভাবে চিন্তা করতে পারি আমরা। তো এই হচ্ছে বিজ্ঞানী অসবর্ন রেনল্ডস এর পরীক্ষা। এবং এই যে পরীক্ষাটা উনি করছে পানির বেগ নিয়ে, ঠিক আছে, ভালভ কমানো বাড়ানো দিয়ে 3 ধরনের স্টেট উনি দেখছে। প্রথমটা উনি কি দেখছে, প্রথমটা উনি দেখছে হচ্ছে ল্যামিনার বা স্ট্রিমলাইন ফ্লো, আর লাস্টেরটা উনি কি দেখছে, লাস্টেরটা উনি দেখছে হচ্ছে টার্বিউলেন্ট, লাস্টেরটা উনি দেখছে হচ্ছে টার্বিউলেন্ট ফ্লো, ঠিক আছে। এখন এই পরীক্ষাটা উনি বিভিন্ন ধরনের তরলের জন্য করছে, কখনো পানি দিয়ে করছে, কখনো হয়তো বা গ্লিসারিন দিয়ে করছে, কখনো অন্য কোনো তরল পদার্থ দিয়ে করছে, ভিন্ন ভিন্ন তরল দিয়ে করছে। তো ভিন্ন ভিন্ন তরল দিয়ে করে উনি বেগের মানের, ওই যে সংকট বেগ বা ক্রান্তি বেগের কথা বলতেছিলাম, এই সংকট বেগ বা ক্রান্তি বেগের ভিন্ন ভিন্ন মান পাইছে। তো এইখান থেকে গবেষণা করে বিজ্ঞানী অসবর্ন রেনল্ড ওই যে ক্রান্তি বেগ পাইছি, সো এই ক্রান্তি বেগকে নিয়ে আমরা 2 লাইন এখন একটু কথাবার্তা বলে ফেলি। সো এই ক্রান্তি বেগকে নিয়ে বিজ্ঞানী রেনল্ডস এর 3-4টা ফাইন্ডিংস ছিল। ফাইন্ডিংস গুলা কি ছিল? প্রথম যে ফাইন্ডিংসটা ছিল সেইটা হচ্ছে, যেই তরলটা যত বেশি সান্দ্র তার ক্রান্তি বেগের মান তত বেশি। সান্দ্রতা গুণাঙ্ক, এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি, এটা দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। এই চ্যাপ্টারে আমাদের 2টা ইটা আছে, 2টাকে আলাদা করতে পারতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। তো ক্রান্তি বেগের মান হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। আচ্ছা, আবার বিভিন্ন ঘনত্বের তরল নিয়ে উনি পরীক্ষা করছে, ডিফারেন্ট ডিফারেন্ট তরল নিয়ে উনি পরীক্ষা করছে। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট তরল নিয়ে উনি পরীক্ষা করে দেখছে যে ঘনত্বের সাথে ক্রান্তি বেগটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ঘনত্বের সাথে ক্রান্তি বেগটা কি? ঘনত্বের সাথে ক্রান্তি বেগটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ভি অফ সি, ভি অফ সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ রো, ঠিক আছে। আচ্ছা, আর লাস্টে আরেকটা জিনিস দেখছে, ধরো উনি তো কোনো একটা পানির টেপ নিয়ে কাজ করছিল, কোনো একটা পানির টেপ বা নল, তোরা সবাই পানির টেপ বলে যাচ্ছে, আমিও বলি, কি আর করা যাবে, ঠিক আছে। বেসিক্যালি এটা অনেক বড় একটা নল ছিল, তো এটাকে পানির টেপ এভাবে বলাটা ঠিক না, তারপর বলছেন যখন আপনারা। তো মনে করেন এই হচ্ছে একটা পানির নল, ওই পানির নলটা ছিল বা ওই পানির ট্যাপটা ছিল, যাই বলি না কেন। সো ওই ট্যাপের একটা রেডিয়াস ছিল, ওই ট্যাপের কি ছিল, ওই ট্যাপের বা নলের একটা ব্যাসার্ধ ছিল। আরটা কি? আরটা ছিল হচ্ছে নলের ব্যাসার্ধ। আরটা ছিল কি? আরটা ছিল হচ্ছে নলের ব্যাসার্ধ। তো বিজ্ঞানী অসবর্ন রেনল্ড দেখছেন এই যে ক্রান্তি বেগটা আছে, এই ক্রান্তি বেগের মান হচ্ছে এই যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধেরও ব্যস্তানুপাতিক। তার মানে ব্যাসার্ধ যত বেশি হবে ক্রান্তি বেগের মান কি হবে? ক্রান্তি বেগের মান তত কম হবে। ভিন্ন ভিন্ন তরলে এই 3 রকমেরই হয়েছিল। হ্যাঁ, যত রকম তরলে উনি পরীক্ষা করছেন উনি এই 3 ধরনের কেস দেখছেন। ল্যামিনার ফ্লো হইলে রঞ্জক একদম সোজা, ট্রানজিশনাল ফ্লো হইলে রঞ্জক এলোমেলো এলোমেলো হয়ে যাচ্ছে, আর টার্বুলেন্ট ফ্লো হইলে রঞ্জক একদম ছড়ায় ছিটায় যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এই জায়গা থেকে রেনল্ডস এর যে ফাইন্ডিংসটা হয়েছে, তো তোমরা বুঝতেই পারতেছো 3টা সমানুপাতিক সম্পর্ক পাওয়া গেছে। তো এই 3টা সমানুপাতিক সম্পর্ককে এবার একসাথে করা হবে। তো তার আগে আরেকটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে সব সময় তো আসলে নল দিয়েই পানি প্রবাহিত হবে এরকম না। পানি তো নদী নালা খাল বিল যে কোনো কিছু দিয়ে প্রবাহিত হইতে পারে, তাই না? সো মনে করো যে কোনো নদী বা যে কোনো স্রোত আছে আর কি, ওপেন কোনো সোর্স, তো ওপেন কোনো সোর্সের মধ্য দিয়েও যখন পানি প্রবাহিত হবে
তখনও বেসিক্যালি ঘটনা আসলে একই, যে এই যে খাল আছে বা এই যে নদী আছে, এই যে খাল আছে বা নদী আছে, এই খাল বা নদীর ব্যাসার্ধটা হচ্ছে আর। এই খাল বা নদীর ব্যাসার্ধ, খাল বা নদীর ব্যাসার্ধ, খাল বা নদীর ব্যাসার্ধটা কি? খাল বা নদীর ব্যাসার্ধটা হচ্ছে আর। ঠিক আছে, আচ্ছা কোন জায়গাটা? সিয়াম না কে যেন বললি, কোন জায়গাটা? সিয়াম, ক্রান্তিবেগের মান। বিজ্ঞানী অসবর্ন রেনল্ডস, বেসিক্যালি এগুলা পরীক্ষালব্ধ ফাইন্ডিংস। উনি যে পরীক্ষা করছে, এই যে পরীক্ষাটার কথা বলতেছিলাম, একটা নলের ভিতর দিয়ে পানি যাচ্ছে, সেই পানির মধ্যে রঞ্জক ছেড়ে দেওয়া হয়েছে। সো পানির ভেলোসিটির উপর বেস করে তরলের পরিবর্তন করে করে উনি এই 3 ধরনের ফাইন্ডিংস পাইছে। সো এই ফাইন্ডিংসকে উনি এইভাবে লিপিবদ্ধ করছে যে যখন তরলের সান্দ্রতাঙ্ক বেশি তখন তার ক্রান্তিবেগের মান বেশি, যখন তার ঘনত্বের মান বেশি তখন ক্রান্তিবেগের মান কম, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এবং নলের ব্যাসার্ধ যত বেশি ক্রান্তিবেগের মান তত কম। সো এখানেও হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে নদীকে তলের সাথে তুলনা করা হয়েছে, মানে মোট যেই মানে যেই প্রস্থ বরাবর প্রবাহিত হচ্ছে, যেই প্রস্থ বরাবর প্রবাহিত হচ্ছে সেই প্রস্থের অর্ধেক, যেই প্রস্থ বরাবর প্রবাহিত হচ্ছে সেই প্রস্থের অর্ধেক। ক্রান্তিবেগ তাহলে ধ্রুবক না? না, ক্রান্তিবেগ ধ্রুবক না। এক এক ধরনের তরলের জন্য এক এক ধরনের ক্রান্তিবেগ পাওয়া যাবে। এইটা তরল টু তরল ভ্যারি করবে, কারণ ঘনত্ব আছে এখানে। সো পানির ঘনত্ব আর তেলের ঘনত্ব সেম হবে না, বা গ্লিসারিনের ঘনত্ব সেম হবে না। সো তরল পাল্টায় গেলে ক্রান্তিবেগের মান পাল্টায় যাবে। আবার নলের ব্যাসার্ধ পরিবর্তন হইলে ক্রান্তিবেগের মান পরিবর্তন হবে। সান্দ্রতা পরিবর্তন হইলে ক্রান্তিবেগের মান পরিবর্তন হবে। তো ক্রান্তিবেগের মান অনেকগুলা চলকের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এই যে 3টা সমানুপাতিক সম্পর্ক পাওয়া গেছে, এই 3টা সমানুপাতিক সম্পর্ককে বস হচ্ছে একসাথে লিখছে। তো উনি একসাথে লিখে বলছে ভি সমানুপাতিক কি? ভি সমানুপাতিক হচ্ছে ইটা ডিভাইডেড বাই রো ইন্টু আর। ভি সমানুপাতিক কি? ভি সমানুপাতিক হচ্ছে ইটা ডিভাইডেড বাই রো ইন্টু আর। তো এই যে সম্পর্কটা পাওয়া গেছে, এখন যে কোনো একটা সমানুপাতিক সম্পর্ক উঠাইতে গেলে আমাদের একটা ধ্রুবক আসে। তো এই জায়গায় একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। তো যেহেতু বিজ্ঞানীর নাম হচ্ছে রেনল্ডস, অসবর্ন রেনল্ডস, তো উনি ওনার নামের আদ্যক্ষর বসাই দিছে আর ই। তো এইখান থেকে আমরা একটা নতুন ধ্রুবকের নাম পাইছি, সেইটার নাম হচ্ছে রেনল্ডস নাম্বার, আর ই। তো আর ই ইন্টু ইটা ডিভাইডেড বাই রো ইন্টু আর, এই হচ্ছে রেনল্ডস এর নাম্বার ব্যবহার করে ক্রান্তি বেগের মান বের করার সূত্র। সো ভিই সমান কি? ভিই সমান হচ্ছে আর ই ইন্টু ইটা ডিভাইডেড বাই রো ইন্টু আর। ঠিক আছে, বুঝতে পারছি। এ ধ্রুবকের মান আসতেছি, ধ্রুবকেরও ফিক্সড কোনো মান নাই। এক এক ধরনের তরলের জন্য মানে ধ্রুবকের মান আসলে পরিবর্তন হবে, এর কোনো নির্দিষ্ট মান নাই, এর কোনো নির্দিষ্ট মান নাই। সো মানের দিকে যাওয়ার আগে একটু ওর মাত্রা আর এককের কথা বলে আসি। মানের দিকে পরে যাই। মানের ব্যাপারে কোনো নির্দিষ্ট মান নাই, বেসিক্যালি মানের সীমারেখা আছে, মানের নির্দিষ্ট রেঞ্জ আছে। এত থেকে এত হইলে সেটা ল্যামিনার ফ্লো, এত থেকে এত হইলে টার্বুলেন্ট ফ্লো, এরকম রেঞ্জ আছে। সো রেঞ্জে যাব তার আগে একটু মাত্রা আর এককটা দেখে ফেলি। সো মাত্রাটা যদি আমরা একটু দেখতে চাই, কার মাত্রা? রেনল্ডস এর নাম্বারের মাত্রা, আর ই এর মাত্রা, রেনল্ডস নাম্বার, আর ই দিয়ে বুঝায় রেনল্ডস নাম্বার। ঠিক আছে, সো আর ই। সোহা আমার খোঁজ খবর নিচ্ছে, জিজ্ঞেস করছে কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এই রেনল্ডস নাম্বার সমান কি? রেনল্ডস নাম্বার সমান হচ্ছে ভিসি রো আর। তাহলে ভিসি ভিসি রো আর কি রে ভাই, ডিভাইডেড বাই হচ্ছে ইটা। সো ভি মানে কি? বেগ। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে এল টি ইনভার্স 1। আচ্ছা, রো মানে কি? রো মানে হচ্ছে ঘনত্ব, কেজি পার মিটার কিউব, তার মানে এম এল ইনভার্স 3। আর মানে কি? দৈর্ঘ্য, এল, তার মানে এখানে লিখবো হচ্ছে এল। ওকে ফাইন। নিচে কি আসবে? ইটা। ইটার মাত্রা কি মনে থাকলে ভালো, না মনে থাকলে খাতা উল্টায় দেখে নিবেন। এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1।
আচ্ছা, এখন খেয়াল করেন কি মজার একটা ঘটনা ঘটবে, যারা বুঝে ফেলছেন ভেরি গুড। এইখানে খেয়াল করেন কি আছে, টি ইনভার্স ওয়ান। এইখানে কি আছে, টি ইনভার্স ওয়ান। তাইলে টি ইনভার্স ওয়ান আর টি ইনভার্স ওয়ান কাটা গেল। ওকে, ফাইন। এইখানে খেয়াল করেন এল আছে কয়টা, একটা। এইখানে এল আছে কয়টা, দুইটা। এই মাইনাস এল উপরে গেলে কি হবে, এল। তাইলে এল কয়টা হয়, তিনটা। তিনটা এল এর সাথে এই এল টু দি পাওয়ার -3 কাটা যাবে। আচ্ছা, এম, তাহলে এই এম এর সাথে উপরের এম কাটা যাবে। তাহলে আলটিমেটলি দেখো ওর কিন্তু কি নাই, ওর কিন্তু কোনো মাত্রা নাই, এবং মাত্রা নাই তার মানে কোনো একক নাই। তাহলে রেনল্ডসের নাম্বারের হচ্ছে মাত্রা ও একক নাই। রেনল্ডসের নাম্বারের কি নাই, রেনল্ডসের নাম্বারের হচ্ছে কোনো মাত্রা এবং একক নাই, মাত্রা এবং এককহীন একটা রাশি। ঠিক আছে, আচ্ছা। এখন চলে আসি রেনল্ডসের নাম্বারের মানের ক্ষেত্রে। তো এই যে রেনল্ডসের নাম্বারের মানের কথা হচ্ছে, এই রেনল্ডসের নাম্বারের মানটা ফিক্সড কিছু না। এই রেনল্ডসের নাম্বারের মানটা ভ্যারি করে। বেসিক্যালি যখন ভেলোসিটি বেড়ে যায় তখন রেনল্ডসের নাম্বার বেড়ে যাইতে পারে, মানে ভাইস ভার্সা আর কি। ঠিক আছে, কনস্ট্যান্টের কোনো মান নাই, এরকম হইতে পারে বস, মানে এটা একটা নাম্বার, এটা জাস্ট একটা সমানুপাতিক ধ্রুবক, বাট এটার ফিক্সড কোনো মান নাই, এটার ফিক্সড কোনো মান নাই। ঠিক আছে, সো কাহিনী হচ্ছে এই জায়গায়ও একটু ডিসইনফরমেশন আছে। মানে আমরা ফ্লুইড মেকানিক্সে যেটা পড়ছি বা আমাদের গুগল করলে যেই ডেটাগুলা পাওয়া যায়, সেই সাথে আমাদের তপন স্যারের বই বা ইসাক স্যারের বইতে যেই ডাটাগুলা লেখা আছে সেগুলা একটু ভিন্ন ভিন্ন, ডাটাগুলা মিলে না, সো একটু কনফিউজিং। সো আমি এখানে যেই ডাটাগুলা লিখে দিচ্ছি এইটা এক্স্যাক্টলি তপন স্যারের বই অনুযায়ী, এক্স্যাক্টলি তপন স্যারের বই অনুযায়ী। ইসাক স্যারের বইতে ডিফারেন্ট ডাটা পাওয়া গেছে, আবার তুমি যদি গুগল করো তাহলেও তুমি ডিফারেন্ট ডাটা পাবা। আর এর মান দেওয়া থাকবে অথবা আর এর মান আমাদেরকে বের করতে বলবে, আমরা সামনে গেলেই অঙ্ক করব, তুমি দেখবা এখান থেকে কি ধরনের ম্যাথ আসে। সো যেই ডাটাগুলোর কথা বলতেছি এই ডাটাগুলো হচ্ছে শুধুমাত্র তপন স্যারের বইয়ের ডাটা আমি বলতেছি, অন্য বইতে বা গুগল করলে আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা দেখতে পাই। সো রেনল্ডসের নাম্বারের রেঞ্জ কিরকম, রেনল্ডসের নাম্বারের রেঞ্জ হচ্ছে, যদি রেনল্ডসের নাম্বার যদি 2000-এর কম হয়, রেনল্ডসের নাম্বার যদি 2000-এর কম হয় তখন কি হয়, তখন হচ্ছে ল্যামিনার ফ্লো হয়, ধারারেখ প্রবাহ হয়। রেনল্ডসের নাম্বার যদি 2000-এর কম হয় তখন ধারারেখ প্রবাহ হয়। ওবায়দুল্লাহ, রেনল্ডসের মাত্রা, রেনল্ডসের নাম্বারের কোনো মাত্রা নাই বাবু, রেনল্ডসের নাম্বারের কোনো মাত্রা নাই, তুই চেক করে দেখ। আচ্ছা, রেনল্ডসের নাম্বার যদি 2000 থেকে 3000-এর ভিতরে হয়, রেনল্ডসের নাম্বার যদি 2000 থেকে 3000-এর ভিতরে হয় তাহলে এইটা হবে হচ্ছে ট্রানজিশনাল। ট্রানজিশনাল ট্রানজিশন ঠিক আছে। 2000 ক্রান্তিবেগ না, ক্রান্তিবেগের মান তো আসবে ইটা দিয়ে গুণ করব, রো দিয়ে ভাগ করব, আর দিয়ে ভাগ করব, তখনই না ক্রান্তিবেগের মান আসবে, তখন ক্রান্তিবেগের মান আসবে। ক্রান্তিবেগের মান কেন রেনল্ডসের নাম্বার হবে, রেনল্ডসের নাম্বার হচ্ছে রেনল্ডসের নাম্বার, ক্রান্তিবেগ হচ্ছে ক্রান্তিবেগ, দুইটা আলাদা, দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, আচ্ছা। এখন এই ভ্যালুটা আবার আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে 2000 থেকে 4000-এর মধ্যে যদি হয়, 2000 থেকে 4000-এর মধ্যে যদি হয় তাহলে সেইটা হচ্ছে ট্রানজিশনাল, কিন্তু আপনার তপন স্যারের বইতে লেখা আছে 2000 থেকে 3000-এর মধ্যে যদি হয়। ঠিক আছে, ভিডিওতে তপন স্যারের বইতে উল্লেখ রয়েছে পাইপ ফ্লো বা সিলিন্ড্রিক্যাল ফ্লোতে সংখ্যা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে, ইসাক স্যারের বইতেও এটা আছে। আচ্ছা ভালো, ইসাক স্যারের বইতে এটা থাকলে আরো ভালো।
আর যদি রেনল্ডসের নাম্বার 3000-এর বেশি হয়ে যায় তখন হয়ে যাবে হচ্ছে টার্বিউলেন্ট ফ্লো। রেনল্ডসের নাম্বার যদি 3000-এর বেশি হয়ে যায় তখন হয়ে যাবে হচ্ছে টার্বিউলেন্ট ফ্লো। ঠিক আছে, বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের 3 ধরনের ফ্লো এর ব্যাপার: টার্বুলেন্ট ফ্লো, ল্যামিনার ফ্লো এবং ট্রানজিশনাল ফ্লো। বেসিক্যালি ট্রানজিশনাল ফ্লোটা কে ওইভাবে আমরা ফ্লো হিসেবে ধরি না, এটা আসলে এক ফ্লো থেকে আরেক ফ্লোতে পরিবর্তন, আর কিছু না। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে চলেন সামনে আগে আমরা তো এখান থেকে আমরা রেনল্ডসের নাম্বার দেওয়া থাকলে ক্রান্তি বেগের মান বের করতে পারবো, ক্রান্তি বেগের মান দেওয়া থাকলে রেনল্ডসের নাম্বার বের করতে পারবো, একটা আরেকটার ভাইস ভার্সা। ঠিক আছে হালিমা, কিছু বাবু কি শুনতে চাচ্ছিস, হালিমা? আমি বুঝি নাই। ওকে, আচ্ছা, কি বলছে কোয়েশ্চেনটা একটু পড়ি। 0.30 মিলিমিটার ব্যাসের নল দিয়ে, সো ব্যাস দেওয়া আছে, তাইলে ব্যাসার্ধের মান কত হবে? 0.30 ডিভাইডেড বাই 2 মিলিমিটার, দ্যাট মিনস 0.15 মিলিমিটার। সো মিলিমিটারকে মিটারে নিয়ে যাই, ইন্টু 10⁻³ মিটার। নলের মধ্য দিয়ে 40 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে। সো পানির বেগের মান কত? পানির বেগের মান হচ্ছে 40 সেন্টিমিটার পার সেকেন্ড। সো সেন্টিমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে নিতে চাই, তাইলে কি লিখবো হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড বেগের মান। আচ্ছা, পানির সান্দ্রতাঙ্ক, তার মানে সান্দ্রতা গুণাঙ্ক দেওয়া আছে হচ্ছে 10⁻³ পয়েস। সো ইটা দেওয়া আছে হচ্ছে 10⁻³ পয়েস। সো পয়েস হচ্ছে সিজিএস এককে, আমরা সবকিছুকে এসআই এককে নিতে চাই, তাইলে লিখবো হচ্ছে 10⁻⁴ পয়সুলি। 10 দিয়ে ভাগ করে দিছি, 10⁻³ কে 10 দিয়ে ভাগ করে দিছি। 2 দিয়ে ভাগ দিলেন কেন? ব্যাস দেওয়া আছে, আমাদের ব্যাসার্ধ লাগবে, এখানে ব্যাস দেওয়া আছে, আমাদের ব্যাসার্ধ লাগবে, তাই 2 দিয়ে ভাগ দিছি বস। বুঝি না, সহজ কথা তো। 2 জন জিজ্ঞেস করছে, কি আজব, অদ্ভুত। আচ্ছা, সো প্রবাহের রেনল্ডস সংখ্যা কত, তার মানে রেনল্ডস এর নাম্বার কত, এইটা হচ্ছে আমাকে বের করতে বলছে। এবং প্রবাহের প্রকৃতি কিরকম, শান্ত, অশান্ত নাকি ট্রানজিশনাল, এইটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো সরাসরি সূত্র বসায় দিব, সূত্র বসায় দিলে আমাদের কাহিনী ঘটে যাবে, আর কোনো গ্যাঞ্জাম নাই। সূত্র বসায় হচ্ছে রেনল্ডস এর নাম্বারটা বের করে ফেলেন। রেনল্ডস এর নাম্বার বের হইলেই আমরা আসলে বলতে পারবো যে এই প্রবাহের প্রকৃতি কিরকম, এই প্রবাহের প্রকৃতিটা কিরকম। সো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ক্রান্তিবেগ ভিসি সমান সমান হচ্ছে রেনল্ডস নাম্বার ইন্টু ইটা ডিভাইডেড বাই রো ইন্টু আর। আমাদের লাগবে রেনল্ডস নাম্বার, বা এইখান থেকে রেনল্ডস নাম্বার ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি অফ সি ইন্টু রো আর ডিভাইডেড বাই হচ্ছে ইটা দিয়ে ভাগ করে দিব। তাহলে এইখান থেকে চলে আসেন, সবকিছুর মান বসাই। ভি অফ সি এর মান কত? ভি অফ সি এর মান হচ্ছে 0.4। নল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, পানির কথা বলে দিছে। সো পানি যেহেতু বলে দিছে, তাইলে ঘনত্বের মান কত? ঘনত্বের মান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাইলে ঘনত্বের মান কত? ঘনত্বের মান 1000 কেজি পার মিটার কিউব। ব্যাসার্ধের মান কত? ব্যাসার্ধের মান হচ্ছে 0.15 ইন্টু 10⁻³ আচ্ছা, ডিভাইডেড বাই পয়সলি দিয়ে ভাগ করব, তাইলে 10⁻⁴ কত আসে রে? 600। ভি এর নিচে সি হবে, সি লিখলেও চলে, না লিখলেও সমস্যা নাই, প্যারা নাই, লিখেন ক্রান্তিবেগ লিখেন, প্যারা নাই একদম। বস একটা ক্যালকুলেটর লাগবে যে আমার।
সবার কি 600 আসছে? সবার যদি 600 আসে তাইলে আচ্ছা এটা অবশ্য আমি পারা উচিত তো আমার। তাইলে এখানে 10 ইনভার্স 3 আর এইখানে হচ্ছে 10 ইনভার্স 1। সো উপরে যদি চলে যায় তাহলে এই 10 ইনভার্স 1 উপরে চলে গেলে এখানে আসবে হচ্ছে 10 টু দি পাওয়ার 4। 1 2 3 আর এই 1 10 টু দি পাওয়ার 4। আচ্ছা ইনটু 0.4 ইনটু 0.15 তাইলে 4 15 কত? 4 15 হচ্ছে 60। 4 15 হচ্ছে 60। এখন দশমিক আসবে 1 2 3। তাহলে এখানে দশমিক দিয়ে আরেকটা শূন্য। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো? এইখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ওখানে কত? ওখানে হচ্ছে 4টা শূন্য। তাইলে একটা শূন্য 2টা শূন্য। ঠিক আছে? তাহলে 0.60 600। ঠিক আছে? বা এইখান থেকে রেনল্ডস নাম্বার কত? এইখান থেকে রেনল্ডস নাম্বার হচ্ছে 600। সো যেহেতু যেহেতু থ্যাংক ইউ। হালিমা কোন জায়গা বুঝিস নাই? মার দিব। কোন জায়গা বুঝিস নাই? এক্সাক্ট বল যে ভাই এই লাইনটা বুঝি নাই। 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন, 6 নাম্বার লাইন, কোন লাইনটা বুঝো নাই হালিমা? আমি বুঝাই দিব, বলো। সো যেহেতু রেনল্ডস নাম্বার ইজ লেস দেন 2000 সুতরাং হচ্ছে শান্ত প্রবাহ। রেনল্ডস এর নাম্বারটা 2000 এর কম, তাই শান্ত প্রবাহ। ঠিক আছে? আমরা জানি থেকে বলে বুঝাই দিব। পিআই নিলেন কেন? এসআই একক বস, এসআই একক। আমরা সবকিছুকে এসআই এককে নিতে চাই। আমরা সবকিছুকে এসআই এককে নিতে চাই। ঠিক আছে? হালিমা তুমি কি দুষ্টামি করতেছো আমার সাথে? এটা সূত্র, এটা সূত্র। সান্দ্র এই যে মাত্রই আমরা সংকট বেগের সূত্র প্রমাণ করে আসছি। এটা সংকট বেগের সূত্র ভিসি সমান আর ই ইন্টু ইটা বাই রো আর। সো ভিসি সমান আর ই ইন্টু ইটা বাই রো আর। সো আমরা বেসিক্যালি বাইর করতে চাই প্রবাহের রেনল্ড নাম্বার কত। রেনল্ডস এর সংখ্যা বাইর করতে চাই। রেজওয়ানা বোধহয় মাত্র জয়েন করছো। এই যে এখানে লিখা আছে কেন শান্ত হবে, কেন অশান্ত হবে, এগুলা লিখা আছে, আমরা আলোচনা করছি। যারা আলোচনা শুনছে তারা সবাই বুঝছে। সো এখান থেকে রেনল্ডস এর নাম্বার বাইর করতে চাই। সো রেনল্ডস এর নাম্বার বাইর করার জন্য কি হবে? ভিসি এর সাথে রো আর আর গুণ হয়ে যাবে, ইটা দিয়ে ভাগ হয়ে যাবে। তো এটা তো আসলে ক্লাস 2 এর বাচ্চাদের গুণ ভাগ। ঠিক আছে? এইটা সমান ওইটা, তাইলে আর ই এর মান কত? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা রেনল্ডস এর নাম্বারের মান বাইর করছি। ক্যালকুলেশন, আর এটা আমি মুখে মুখে করছি। ক্যালকুলেশন, ব্যাস এই আসছে রেনল্ডস এর নাম্বার। এত সহজ জিনিস কি জানতে চাচ্ছেন? আমি বুঝি নাই, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে? আচ্ছা, আমরা দুইটা পোল কোশ্চেন একটু সলভ করি। দেখি আমাদের পোল সিস্টেমটার সাথে আপনারা কদ্দূর হ্যাবিচুয়েটেড। আমি জানি না, অন্যান্য টিচাররাও নিশ্চয়ই আপনাদেরকে পোল করাচ্ছে। সো কোয়েশ্চেনটা একটু পড়েন। কোয়েশ্চেনে কি বলা হয়েছে? স্টোকস ল অনুসারে, স্টোকস ল তো আপনারা এখনো পড়েন নাই। স্টোকস ল কি আপনারা এখনো পড়ছেন? স্টোকস ল তো আমি এখনো আপনাদেরকে পড়াই নাই। স্টোকস ল তো সামনে পড়াবো। এই হয় নাই, এটা বাদ। স্টোকস ল তো ওরা এখনো পড়ে নাই। আচ্ছা এইটা, এই পোল কোশ্চেন, পোল লঞ্চ করা লাগবে না, বাদ। পোল লঞ্চ করা লাগবে না। ওরা অ্যান্সারও দিয়ে ফেলছে, সাবাস, চ্যাম্পিয়ন সব। রেনল্ডস এর সংখ্যা, রেনল্ডস এর সংখ্যা কোন পরিস্থিতিতে ল্যামিনার ফ্লো নির্দেশ করে? সো রেনল্ডস এর সংখ্যা যখন 2000 এর কম হয়, রেনল্ডস এর সংখ্যা যখন 2000 এর কম হয়, লাগবে না, তুমি কি দিছো? বন্ধ করো। রেনল্ডস এর সংখ্যা যখন 2000 এর কম হয়, সো তখন সেটাকে আমরা কি বলি? তখন সেইটাকে আমরা বলি হচ্ছে ল্যামিনার ফ্লো। 41 জন আবার কারেক্ট অ্যান্সার দিছে, চ্যাম্পিয়ন গুলো সব। ঠিক আছে? আচ্ছা, ওকে। একটা ছোট্ট ম্যাথ করি, তারপর লাগলে ব্রেকে যাচ্ছি। এইটা হচ্ছে আমরা সান্দ্র বল বের করার সূত্র দেখছিলাম। সান্দ্র বল আমরা হচ্ছে একদম শুরুতে সান্দ্র বলের ইকুয়েশনটা দেখা আসছি। সান্দ্র বলের ইকুয়েশনটা কিরকম ছিল? এই হচ্ছে সান্দ্র বলের ইকুয়েশন। তো এই সান্দ্র বলের ইকুয়েশন দিয়ে আমরা দুই একটা ম্যাথ সলভ করব, যেখানে বেগের নতিমাত্রা আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। আর এফ অফ ভি মানে কি? এফ অফ ভি মানে হচ্ছে সান্দ্র বল। ঠিক আছে? আচ্ছা, তো একটু খেয়াল করি কি বলা হয়েছে। 0.01 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এরিয়া সমান কত? এরিয়া সমান হচ্ছে 0.01 মিটার স্কোয়ার। আচ্ছা,
একটি পাত 2 মিলিমিটার পুরু গ্লিসারিনের স্তরের উপর রাখা আছে, তাইলে একটা স্তরের পুরুত্ব কত? একটা স্তরের পুরুত্ব হচ্ছে 2 মিলিমিটার, দ্যাট মিনস হচ্ছে 2 ইন্টু 10⁻³ মিটার। মানে ব্যাপারটা কিরকম ছিল? ব্যাপারটা ছিল হচ্ছে মনে করেন এই যে এই জায়গায় হচ্ছে এরকম 2 মিলিমিটার পুরু গ্লিসারিনের পুরুত্ব দেওয়া আছে। 2 মিলিমিটার পুরু এরকম গ্লিসারিন দেওয়া আছে। 2 মিলিমিটার পুরু এরকম গ্লিসারিন দেওয়া আছে আপনার কাছে। সো আপনাকে বলছে এই যে 2 মিলিমিটার পুরু গ্লিসারিনের লেভেল আছে, এই 2 মিলিমিটার পুরু গ্লিসারিনের লেভেলের উপর দিয়ে একটা পাত রাখা আছে। তো এইখানে মনে করো আমরা কোনো একটা প্লেট কিছু একটা রাখছি, যেই প্লেটের স্পর্শতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? যেই প্লেটের স্পর্শতলের ক্ষেত্রফল দেওয়া আছে 0.01 মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা পাতটাকে আমরা কি করছি? 0.05 মিটার পার সেকেন্ড বেগে চালনা করলে, সো পাথটাকে কত বেগে চালনা করতেছি? ডিভি এর মান কত? ডিভি এর মান হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড। তাইলে ব্যাপারটা এখানে বুঝেন কি হয়েছে? ব্যাপারটা হয়েছে পাথটা রাখা কোথায়? পাথটা তো রাখা হচ্ছে উপরের লেভেলে। পাথটা রাখা কোথায়? গ্লিসারিনের উপরের লেভেলে। সো উপরের লেভেলটাকে বা পাথটাকে ধরে যখন আমি গতিশীল করতেছি, তখন উপরের লেভেলটা সাইমালটেনিয়াসলি গতিশীল হবে। আমি যখন পাথটাকে ধরে গতিশীল করতেছি তখন উপরের লেভেলটা সাইমালটেনিয়াসলি গতিশীল হবে। তখন নিচের লেভেলটা ওকে কি করবে? নিচের লেভেলটা ওকে পিছন দিকে টেনে ধরতে চাইবে। নিচের লেভেলটাকে কি করবে? পিছন দিকে টেনে ধরতে চাইবে। তো এই কারণে খেয়াল করেন, ওকে আমি একটা সম্মুখ দিকে একটা বল প্রয়োগ করছি। এইটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। চালনা করতে কতদূর বল লাগছে? বল লাগছে হচ্ছে 0.4 নিউটন। তো এই এফ এক্সটার্নালের ভ্যালু কত? এফ এক্সটার্নালের ভ্যালু হচ্ছে 0.4 নিউটন। এখন এই 0.4 নিউটন বল আমি কার উপর চালাইছি? পাতের উপর চালাইছি। পাত গতিশীল হয়েছে, কিন্তু এই পাতের তলদেশে যে পানিটা আছে সেই পানিটা ওকে এক্স্যাক্টলি এই ফোর্সেই কি করতে চাইবে? রেজিস্ট করতে চাইবে। সো এইখানে বেসিক্যালি ভিসকাস ফোর্সের ভ্যালুও কি হবে? ভিসকাস ফোর্সের ভ্যালুও হবে হচ্ছে 0.4 নিউটন। ভিসকাস ফোর্সের ভ্যালুও কি হবে? 0.4 নিউটন। দেখো এইখানে কারো কনফিউশন লাগতে পারে। তুমি চিন্তা করো, আরে 0.4 নিউটন সামনের দিকে, 0.4 নিউটন পিছন দিকে, তাইলে তরল মানে বস্তু গতিশীল হবে কিভাবে? ব্যাপার হচ্ছে 0.4 নিউটন আমি লাগাইছিলাম পাত্রের মধ্যে বা পাতের মধ্যে, কিন্তু এই ভিসকাস ফোর্স কার মধ্যে লাগতেছে? ভিসকাস ফোর্স তো লাগতেছে হচ্ছে তরলের 2 লেভেলের মধ্যে। ভিসকাস ফোর্স কার মধ্যে লাগতেছে? ভিসকাস ফোর্স লাগতেছে তরলের 2 লেভেলের মধ্যে। যদি দুইটা ফোর্সই বস্তুর উপর লাগতো তাইলে গতিশীল হইতো না, কিন্তু একটা ফোর্স বস্তুর উপর, আরেকটা ফোর্স তরলের 2 লেভেলের উপর। সো এই হচ্ছে যে দুইটা ফোর্স সমান হওয়ার পরেও বস্তু গতিশীল হওয়ার কাহিনী। যে ফোর্স একটা লাগছে, এক্সটার্নাল ফোর্স লাগছে হচ্ছে পাতের উপর, আর ভিসকাস ফোর্স লাগছে তরলের 2 লেভেলের উপর। আচ্ছা, সবাই সান্দ্রতা গুণাঙ্কের মান বাইর করে ফেলছে, তাহলে আমি এত বকবক কেন করতেছি? তাহলে আমাকে বের করতে বলছে সান্দ্রতা গুণাঙ্ক, ইটার ভ্যালু কত হবে। সো আমরা এইখান থেকে যদি লিখি, আমরা জানি, কেউ জিজ্ঞেস করিস না এই আজা মানে কি, তাহলে আমরা বলবো ভিসকাস ফোর্স সমান হচ্ছে ইটা এ ইন্টু ডিভি বাই ডিওয়াই। ইটা এ ইন্টু ডিভি বাই ডিওয়াই, বা এইখান থেকে আমরা হচ্ছে ইটার মান চাই, বা ইটা সমান সমান হচ্ছে এ আর ডিভি চলে আসবে নিচে, এ আর ডিভি চলে আসবে নিচে, ডিওয়াই গুণ হয়ে যাবে এই পাশে, তাইলে এফ অফ ভি ইন্টু ডিওয়াই
তাহলে এখান থেকে সবকিছুর মান বসাই। ভিসকাস ফোর্স কত? ভিসকাস ফোর্স হচ্ছে 0.4 নিউটন ইন্টু ডিওয়াই কত? ডিওয়াই হচ্ছে 2 ইন্টু 10⁻³ আচ্ছা, ডিভাইডেড বাই এরিয়া কত? এরিয়া হচ্ছে 0.01 ইন্টু ডিভি কত? ডিভি হচ্ছে 0.05, এইটার একক কেজি পার মিটার পার সেকেন্ড, বা চাইলে আমরা পয়সুলি লিখতে পারি, কোনো সমস্যা নাই। সবাই বলতেছে 1.6, ফজলুল করিমের কেমনে 1600 আসলো? 0.4 ইন্টু 2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.01 ডিভাইডেড বাই 0.05 করলে আসে হচ্ছে 1.6 আসে তো ভাই, 1.6 আসে। আর 1600 মানে বুঝোস মানে ওটা কি ধরনের তরল? হ্যাঁ, 1600 মানে ওটা কি? ওটা কি তরল না অন্য কিছু? গলিত লোহা। হ্যাঁ, 1600। ভুল করছস, ক্যালকুলেশনে কিছু একটা ভুল করছস, ক্যালকুলেশনে কিছু একটা ভুল করছস। একটা মিনিট। এই জায়গাটায় খাল বা নদীর ব্যাসার্ধ না বলি আমরা, এই জায়গাটায় আমরা আর দিয়ে বলি, এই জায়গাটায় আমরা আর দিয়ে বলি হচ্ছে খাল বা নদীর প্রস্থের অর্ধেক। খাল বা নদীর প্রস্থের অর্ধেক। ওই আলটিমেটলি আইডিয়া সেম, ব্যাসার্ধ, বাট খাল বা নদীর প্রস্থের অর্ধেক। খাল নদীর প্রস্থের অর্ধেক। আর দিয়ে ব্যাসার্ধ হচ্ছে নলের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ বলতে পারি, বাট খাল বা নদীর ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ওর যে প্রস্থ আছে ওই প্রস্থের অর্ধেক। ঠিক আছে, আচ্ছা ওকে। প্রথম লাইন আবার বুঝান, একদম প্রথম লাইন। একদম প্রথম লাইনে কি সমস্যা হয়েছে জানো? একদম প্রথম লাইনে কি হয়েছে? একদম প্রথম লাইন, এটা সূত্র, এটা 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 সূত্র। এফ অফ ভি সমান ইটা এ ডিভি বাই ডিওয়াই। এটা হচ্ছে সান্দ্র বলের সূত্র, এটা হচ্ছে সান্দ্র বলের সূত্র। এফ অফ ভি সমান ইটা এ ডিভি বাই ডিওয়াই। তার উপরের লাইনে লেখা আমরা জানি। ও খোদা, আমরা জানি, এটা আমি নাইম ভাইয়ের কাছ থেকে শিখছি। ঠিক আছে, এফ অফ ভি মানে সান্দ্র বল, ভিসকাস ফোর্স। এফ অফ ভি মানে সান্দ্র বল, ভিসকাস ফোর্স। কোয়েশ্চেনটা পড়েন, পারবেন কিনা আমাকে বলেন। কি বলছে কোয়েশ্চেনটা পড়েন, কোয়েশ্চেনটা পড়েন কি বলছে? ধাতব পাতের ক্ষেত্রফল, তাইলে ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে কত? 2 ইন্টু 10⁻⁻² মিটার স্কোয়ার। একে পুরু এত তেলের আস্তরণের উপর ডিওয়াই দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻³ মিটার। এত বেগে চালনা করতে ডিভি এর মান দিয়ে দেওয়া আছে 4.5 ইন্টু 10⁻², 4.5 ইন্টু 10⁻² মিটার পার সেকেন্ড। কত বল প্রয়োজন হবে? তেলের সান্দ্রতা সহ ইটার মান দিয়ে দেওয়া আছে হচ্ছে 2 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তার মানে কি নিউটন পার মিটার স্কোয়ার, প্যাসকেল সেকেন্ড। তার মানে এটা দেওয়া আছে 2 পয়সলি। তার মানে এটা দেওয়া আছে হচ্ছে 2 পয়সলি। সো তোমার ও, তার মানে তোমাকে এখান থেকে বাইর করতে হবে হচ্ছে সান্দ্র বলের মান কত, যেটা আসলে এক্সটার্নাল ফোর্সের সমান। তো আমরা এখান থেকে কি চাই? আমরা এখান থেকে চাই হচ্ছে এফ এক্সটার্নাল ইজ ইকুয়ালস টু এফ ভিসকাস সমান কত? এফ ভিসকাস মানে যারা জিজ্ঞেস করতেছো তারা আগের ক্লাস করো নাই। এফ ভিসকাস মানে যারা জিজ্ঞেস করতেছো তারা আগের ক্লাস করো নাই। ঠিক আছে, ওখানে আমরা সান্দ্র বল নিয়ে কথা বলছিলাম। সান্দ্র বলকে আমরা বলি হচ্ছে ভিসকাস ফোর্স। সান্দ্র বলকে আমরা বলি হচ্ছে ভিসকাস ফোর্স।
ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করবেন, আমি আর করাইলাম না, জাস্ট ক্যালকুলেশন করবেন, ঠিক আছে। ওকে, তোরা এত মাল্টি ডিমেনশনাল অ্যান্সার বলতেছস কেন? আমি এত পাজলড হয়ে যাচ্ছি। 2 ইন্টু 2 × 10⁻² ইন্টু 4.5 × 10⁻² divided by 1.5 × 10⁻³1.2 আসবে কোত্থেকে? কি 0.266 কি লিখে যাচ্ছেন? এটার অ্যান্সার আসবে 1.2, এটার অ্যান্সার আসবে 1.2। ওকে, আমরা পড়বো হচ্ছে স্টোকসের সূত্র। যান ব্রেক নেন, এই ব্রেক ট্রেক খুব প্যারা, ব্রেক ট্রেক দিতে খুব প্যারা হয়, ঠিক আছে। আসেন জলদি ফেরত আসেন, জলদি ফেরত আসেন, জলদি ফেরত আসেন। স্টোকসের সূত্র পড়বো, স্টোকসের সূত্র পড়বো। হ্যাঁ যাও, ব্রেক দিছি তো। স্টোকসের সূত্র পড়বো, প্রান্ত বেগ পড়বো, তারপরে অবশ্য তেমন কোনো কাজ নাই। ক্রান্তি ওরা আসলে আসরের নামাজের ব্রেক চাইছে, আসরের নামাজটা চাইলে ওরা 5টার আগেও পড়তে পারে, দুষ্টুগুলো পড়ে না। আগের স্লাইডে যান একটু, গেলাম আগের স্লাইডে, গেছি আগের স্লাইডে বস। হ্যাঁ, 4:45টার দিকেই তো পড়া যায়। ফার্স্ট স্লাইড, হ্যাঁ বলো, গল্প করি। আমি একটা অঙ্ক বানাচ্ছি, দাঁড়াও, দুষ্টু দুষ্টু কথা বলো না। ফার্স্ট স্লাইড কি রে শাহানা? ফার্স্ট স্লাইড কোনটা? কোনটা এইটা? এটা ফার্স্ট স্লাইড নাকি এইটা? সুকুমার, এমন কথা বললেন না বস, এমন কথা না বললেই তো ভালো হয়, তাই না? এটা হচ্ছে ফার্স্ট স্লাইড, বলেন স্যার। ও মানে ও আমার পরিচয় চাচ্ছে না ও, আচ্ছা আরো ফার্স্ট স্লাইড, এই যে এইটা, এই নাও প্রথম স্লাইড হিসাবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। হ্যাঁ, উত্তর হবে 1.2। হ্যাঁ, দ্রুত স্লাইড, ফার্স্ট স্লাইড, দ্রুত স্লাইড। তো এই যে ফার্স্ট স্লাইড, এটা একটি স্লাইড, টপিক নিয়ে আলোচনা হয়েছে। এটা বেসিক্যালি আগের ক্লাসেই পড়াইছি, এগুলো আগের ক্লাসে পড়াইছি, এইটা আগের ক্লাসে পড়াইছি, ঠিক আছে, আগের ক্লাসে পড়াইছি এগুলা। মোটিভেশনের উপর একটা কোর্স বানাবো ভাবতেছি, মোটিভেশনের উপরে একটা কোর্স হবে।
আমি নামাজ পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। তোদের মোটিভেশনের এত অভাব, এত অভাব তোদের মোটিভেশনের। আমাদের সময় মোটিভেশন ছিল মায়ের, মায়ের উপরে কোনো মানে মোটিভেশন নাই। আর কোনটা শান্ত আর কোনটা অশান্ত? আর এর মান 2000-এর কম হইলে শান্ত, লেখা আছে স্লাইডে বাবু, স্লাইডে লেখা আছে এগুলা। আর এর মান 2000-এর কম হইলে শান্ত প্রবাহ, 2000 থেকে 3000-এর ভিতরে হইলে হচ্ছে ট্রানজিশনাল বা পরিবর্তনশীল প্রবাহ, আর আরেকটা হচ্ছে 3000-এর বেশি হইলে টার্বুলেন্ট প্রবাহ। হ্যাঁ, ব্রেক দিছি। ঠিক আছে। এফ এক্সটার্নাল আর এর ভিসকাস এই দুটো সমানই হবে, এই দুটো সমান হবে না এরকম কোনো কাহিনী আসে নাই। এই দুটা সমান হবে না এরকম কোনো কাহিনী আসবে না। ঠিক আছে, আচ্ছা। একটা অঙ্ক দেই সহজ, এটা খুব বেশি কঠিন কিছু না। ধরেন আপনাকে বলল আপনাকে বলল হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের নলের ভিতর দিয়ে 1.5 সান্দ্রতা গুণাঙ্কের একটি তরল প্রবাহিত হচ্ছে, যার ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। সো 5 সেন্টিমিটার ব্যাসার্ধের তরল, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের নলের ভেতর দিয়ে 1.5 পয়েস 1.5 পয়সুলি 1.5 পয়সুলি সান্দ্রতা গুণাঙ্ক এবং 800 কেজি পার মিটার কিউব ঘনত্বের তরল 800 কেজি পার মিটার কিউব ঘনত্বের তরল হচ্ছে 10 মিটার কিউব পার সেকেন্ড হারে প্রবাহিত হচ্ছে। দাঁড়াও একটু দেখি ঠিক আছে কিনা। ব্যাসার্ধ দিছি, সান্দ্রতা গুণাঙ্ক দিছি, তরলের ঘনত্ব দিছি, আর হচ্ছে 10 মিটার কিউব পার সেকেন্ড হারে প্রবাহিত হচ্ছে। খুব ভালো কথা, প্রবাহিত হইল। তার লাভটা কি হলো? নাইস। তরলের প্রকৃতি নির্ণয় করো। তরলের
প্রকৃতি আমি জানি না মানটা কিরকম আসবে, মাইনাস তো আসবে না ফর শিওর। তরলের প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে, সুন্দর চমৎকার একটি মজার ম্যাথ, করে ফেলবেন। এখন না পারলেও সমস্যা নাই, সময় থাকলে 5 মিনিট চেষ্টা করতে পারেন। সবাই জয়েন করার আগ পর্যন্ত আমরা ঠিক 6টা বাজে স্টোকসের সূত্রের গল্প স্বল্প শুরু করে দিব। স্টোকসের সূত্র প্রান্তবেগ আজকে শেষ করতেই হবে, ঠিক আছে, নাইলে একদম পিছায় পড়বো আমরা, একদম পিছায় পড়বো। মানে এই পিছানো, মানে আমি টান দিয়ে কভার করতে পারবো, কিন্তু তোদেরও তো আমার সাথে দৌড়ায় পারতে হবে, তাই না? ঠিক আছে, ওকে। আপনি যে ইংরেজিতে লিখছেন, কি ইংরেজিতে লিখছি ভাই? কোনটা ইংরেজিতে লিখছি বুঝলাম না তো। এই চ্যাপ্টার শেষ করতে শিডিউলে তো আমাদের তো ধরো 3টা ক্লাস হবেই প্রবলেম সলভিং, একটা হচ্ছে অ্যাডমিশন প্রবলেম সলভিং, একটা হচ্ছে এমসিকিউ সলভিং, একটা হচ্ছে সিকিউ সলভিং। এরকম 3টা প্রবলেম সলভিং এর ক্লাস তো আছেই, আর এর আগে মিনিমাম থিওরি ক্লাস আরো 2টা লাগবে। আচ্ছা মিথুন, দেখবো, দেখি, এখনই একটু দেখি বসে বসে, কোনো কাজ তো নাই। ঠিক আছে, অ্যানিমেটেড লেসেন্সে, হ্যাঁ অ্যানিমেটেড লেসেন্সে একটু আগায় গেছে আর কি, কি করা যাবে এখন, আমাদের তো একটু ঠিকঠাক মতো পড়তে হবে, তাই না? একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া ব্লা ব্লা ব্লা। বায়ু ভর্তি বেলুন, মিথুন তুই শুনতেছিস? বাবু তোকে এখানে কোয়েশ্চেনে দেখ, তোকে বলা আছে বায়ু ভর্তি বেলুন। সো বায়ু ভর্তি বেলুন তার মানে বায়ু দেওয়া আছে, তো এখন এটাও ক্লাসে বলছিলাম, বাতাস, বাতাসের, বাতাসের হচ্ছে ইয়ে কি বলে এটাকে, বাতাসের তো 70%, 78% উপাদান হচ্ছে নাইট্রোজেন, 20%-এর বেশি উপাদান হচ্ছে অক্সিজেন। সো নাইট্রোজেন অক্সিজেন এই দুইটাই তো বাতাসের 90%-এর বেশি উপাদান। তো বাতাসের ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা সবসময় 5 কাউন্ট করব, দ্বিপারমাণবিক গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম, বাতাসের ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা সবসময় দ্বিপারমাণবিক গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম হিসাব করব। আমি জানি না অ্যান্সার, জানি না আমি অ্যান্সার, আমি জানি না অ্যান্সার, জানি না, অঙ্ক বানাইছি মাত্র, অ্যান্সার কি আমি পয়দা দিব নাকি? আচ্ছা দেখি আসি একটু, এত ইনটু এত ডিভাইডেড বাই এত ডিভাইডেড বাই 0.05 ডিভাইডেড বাই, না হয় নাই। মেহজাবিন, রাহা, শ্রাবন্তী হালদার, যারা যারা এই উত্তর দিচ্ছ কারোটাই হয় নাই, কারোটাই হয় নাই। ওকে, ওকে, ফাটাফাটি একটা অঙ্ক হোমওয়ার্ক দিলাম, এইটা করবেন। ফাটাফাটি একটি অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, করে ফেলবেন। ঠিক আছে, ওকে ফাইন। না না না, এত ছোট মান আসবে না, রেনল্ডস এর নাম্বার অনেক বড় মান আসবে, রেনল্ডস এর নাম্বার অনেক বড় মান আসবে। ঠিক আছে, আচ্ছা আসেন স্টোকসের সূত্র, স্টোকসের সূত্র নিয়ে আমরা কথাবার্তা বলা শুরু করছি। আর কোনো সাইড বিজনেস হবে না, আর কোনো সাইড বিজনেসের কথাবার্তা হবে না। আমি ধরে নিলাম, আমি ধরে নিলাম যে আমার কোনো একটা জলাধার আছে, কোনো একটা জলাধার আছে, তো এই জলাধারের ভিতর দিয়ে, এই জলাধারের ভিতর দিয়ে, সবাই মনোযোগ দিয়ে কথা শোনো, এই জলাধারের ভিতর দিয়ে আমরা একটা মার্বেল বা একটা বল, এটাকে আমরা কি করছি, এটাকে আমরা হচ্ছে নিচের দিকে ছেড়ে দিছি। একটা মার্বেল বা একটা বলকে আমরা কি করছি, একটা মার্বেল বা একটা বলকে আমরা হচ্ছে নিচের দিকে ছেড়ে দিছি। এই মার্বেল বা বলটা যখন নিচের দিকে নামতেছে,
মার্বেল বা বলটা যখন নিচের দিকে নামতেছে, তো ও তো তখন নিচের দিকে ওর ওয়েট প্রয়োগ করতেছে। ও তখন নিচের দিকে কি করতেছে? ও তখন নিচের দিকে ওর ওয়েট প্রয়োগ করতেছে। তো এই ওয়েট প্রয়োগ করার কারণে ধরো এরকম একটা পয়েন্টে যখন ও আসে, এরকম একটা পয়েন্টে যখন ও আসে, তো তখন এই নিচের লেয়ারটা এরকম হয়ে যাবে। তার নিচে মনে করো আরেকটা লেয়ার আছে, এই লেয়ারটা মনে করো এরকম হয়ে যাবে। আর উপরের যেই লেয়ার গুলো আছে, উপরের যেই লেয়ার গুলো আছে এইগুলাকে ও কি করছে? এইগুলাকে তো হচ্ছে ও একদম ভেঙে চুরে চলে আসছে। এইগুলাকে তো ও একদম ভেঙে চুরে চলে আসছে। মানে ওগুলো আবার ফিল আপ হয়ে যাচ্ছে, বাট গতিটা কিরকম? গতিটা হচ্ছে এই এই ডিরেকশন বরাবর ওর গতিটা আছে। ঠিক আছে, এখন খেয়াল করেন, কোনো একটা বস্তু গতিশীল, সেটা পানির মধ্যে গতিশীল হোক বা যে কোনো কিছুর দিকে গতিশীল হোক, ওর যে নিম্নমুখী বেগ আছে, ওর যে নিম্নমুখী বেগ আছে, এই বেগের মান বাড়তেছে না প্রতি মুহূর্তে? বেগের মানটা কি হচ্ছে? বেগের মানটা হচ্ছে বাড়তেছে। বেগের মানটা কি হচ্ছে? বেগের মানটা প্রতি মুহূর্তে বাড়তেছে। এখন কাহিনীটা কি হচ্ছে? বস্তুটা যখন তরলের ভিতর দিয়ে নিচে পড়তেছে, বস্তুটা যখন তরলের ভিতর দিয়ে নিচে পড়তেছে, তখন এই তরলের লেয়ার দুই পাশ থেকে, তরলের লেয়ার দুই পাশ থেকে ওকে রেজিস্ট করার চেষ্টা করতেছে। তরলের লেয়ারটা ওর দুই পাশ থেকে ওকে রেজিস্ট করার চেষ্টা করতেছে, ওকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে, ওকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। কখন? যখন ও গতিশীল অবস্থায় আছে। আমরা ছোটবেলায় আরেকটা কনসেপ্ট শিখছি, সেটা নিয়ে আমরা কথা বলবো, প্লবতা জনিত বল। বাট আমি এখন প্লবতার কথা বলতেছি না, আমি বলতেছি যে এই বলটা পানির মধ্য দিয়ে গতিশীল। সো বলটা যখন পানির মধ্য দিয়ে গতিশীল অবস্থায় আছে, তখন পানির স্তর ভেদ করেও নিচের দিকে নামতেছে। সো এই কারণে পানি ওকে একটা ঊর্ধ্বমুখী রেজিস্টিভ ফোর্স, একটা ঊর্ধ্বমুখী বাধা বল প্রদান করবে। একটা ঊর্ধ্বমুখী রেজিস্টিভ ফোর্স বা একটা ঊর্ধ্বমুখী বাধা বল প্রয়োগ করবে। যেইটা পানি আসলে কেন প্রয়োগ করবে? ওর সান্দ্রতা জনিত কারণে, ওর সান্দ্র বলের কারণে। সো উপরের দিকে কি হবে? উপরের দিকে ওর একটা সান্দ্র বল, একটা ভিসকাস ফোর্স কাজ করবে। উপরের দিকে কি হবে? উপরের দিকে ওর একটা সান্দ্র বল বা ওর একটা ভিসকাস ফোর্স কাজ করবে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে ভিসকাস ফোর্স কাজ করবে, সো খেয়াল করো, খেয়াল করো, মনে করো এই বস্তুটা, এই বস্তুটা কি হয়েছে? এই বস্তুটা তরলে গতিশীল নাই। এই বস্তুটা তরলে গতিশীল নাই। বস্তুটা মনে করো তরলে এই জায়গায় এরকম স্থির অবস্থায় ভেসে আছে। কাহিনী শুনেন, বস্তুটা তরলে কি করছে? এরকম স্থির অবস্থায় ভেসে আছে। সো বস্তুটা যদি তরলে স্থির অবস্থায় ভেসে থাকে, তাহলে কি বস্তুটার মধ্যে কোনো সান্দ্র বল আছে? বস্তুটার মধ্যে কিন্তু কোনো সান্দ্র বল নাই। স্থির অবস্থায় ভেসে আছে, স্থির আছে, তাইলে কোনো সান্দ্র বল নাই। কিন্তু যখনই আসলে বস্তুটা গতিশীল হইতে চাবে, যখনই আসলে বস্তুটা গতিশীল হইতে চাবে, তখনই ওর মধ্যে একটা সান্দ্র বল কাজ করবে। ঠিক আছে না? এটা ক্রিয়া প্রতিক্রিয়া বল না, পেঁচাইস না। ঠিক আছে, সো খেয়াল করো, যখনই বস্তুটা গতিশীল হচ্ছে তখনই তার মধ্যে কি হচ্ছে? এই সান্দ্র বলটা ক্রিয়েট হচ্ছে। সো এইখান থেকে বিজ্ঞানী স্টোকস প্রথম যে কথাটা বললেন, এটা ওনার পরীক্ষালব্ধ ফাইন্ডিংস, সেটা হচ্ছে বস্তুর বেগের মান যত বেশি হবে, বাধা বলের মান তত বেশি হবে, সান্দ্র বলের মান তত বেশি হইতে থাকবে। এফ অফ ভি ইজ প্রপোর্শনাল হচ্ছে ভি। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে বস্তুর নিম্নমুখী বেগ। ভিটা কি? ভিটা হচ্ছে বস্তুর নিম্নমুখী বেগ। ভি হচ্ছে বস্তুর নিম্নমুখী বেগ। এফ অফ ভি ইজ প্রপোর্শনাল হচ্ছে ভি। আচ্ছা, দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা হচ্ছে, এখানে ধরো এই সাইজের বস্তু না রেখে, এই সাইজের বস্তু না রেখে যদি আর একটু বড় সাইজের বস্তু নেওয়া হইতো, এই সাইজের বস্তু না নিয়ে যদি একটু বড় সাইজের বস্তু নেওয়া হইতো, খেয়াল করো, যত সারফেস এরিয়া বেশি হবে, তোমার কাছে কি মনে হয়? এখানে দুইটা গোলক আছে, এইটারে মনে করলাম 1 নাম্বার গোলক, এইটারে মনে করলাম 2 নাম্বার গোলক। কোন গোলকটার উপর সান্দ্র বলের মান বেশি হবে? কোন গোলকটার উপর সান্দ্র বলের মান বেশি হবে? সান্দ্র বলের মান বেশি হবে কোথায়? 2 নাম্বার গোলকটার উপর, অবভিয়াসলি, কারণ ওর আয়তন বেশি, জায়গা জমি বেশি, ক্ষেত্রফল বেশি। সো বস্তুর
ক্ষেত্রফল এরিয়া আয়তন যত বেশি হবে তত ওর উপর সান্দ্র বলের মান বেশি হবে। তাইলে 2 নাম্বার ফাইন্ডিংস কি? 2 নাম্বার ফাইন্ডিংস হচ্ছে এই যে ভিসকাস ফোর্স আছে, এই ভিসকাস ফোর্সের মান ওর ব্যাসার্ধের সমানুপাতিক। ভিসকাস ফোর্সের মান কি? ওর ব্যাসার্ধের সমানুপাতিক। আচ্ছা, 3 নাম্বার ফাইন্ডিংস কি? সেটা হচ্ছে মনে করো তুমি যে কোনো একটা স্ক্রু বা কিছু একটা নিছো, যে কোনো একটা স্ক্রু বা কিছু একটা নিছো, এখন ওই স্ক্রুটা তুমি পানির মধ্যে ছেড়ে দিছো। স্ক্রুটা তুমি কি করছো? পানির মধ্যে ছেড়ে দিছো। তাহলে স্ক্রুটা কি করবে? টুপ করে ডুবে যাবে। কিন্তু ওই স্ক্রুটাই তুমি মনে করো গ্লিসারিনের মধ্যে রাখছো, ওই স্ক্রুটাই তুমি গ্লিসারিনের মধ্যে রাখছো, তাহলে বস্তুটার নামতে কি হবে? স্ক্রুটা পড়তে একটু সময় লাগবে। আর মনে করো তুমি ওই স্ক্রুটা রাখছো হচ্ছে মধুর উপরে, তুমি স্ক্রুটা রাখছো কোথায়? মধুর উপরে। তখন দেখা যাবে বস্তুটা নামতেছেই না, নামতে অনেক বেশি সময় নিচ্ছে। তো তার মানে এখান থেকে কি বুঝলাম? যেই তরল পদার্থ যত বেশি সান্দ্র, যার সান্দ্রতা যত বেশি, তার সান্দ্র বলের মান কি? তার সান্দ্র বলের মান তত বেশি। তাইলে এখান থেকে 3 নাম্বার কথা বলা যায় কি? 3 নাম্বার কথা বলা যায় এফ অফ ভি ইজ প্রপোর্শনাল হচ্ছে ইটা। এফ অফ ভি ইজ প্রপোর্শনাল হচ্ছে ইটা। তাইলে এইখান থেকে খেয়াল করো 3টা সম্পর্ক পাওয়া গেছে সান্দ্র বলের জন্য। স্টোকসের ফাইন্ডিংস এগুলা, যে স্টোকস দেখছে যে সান্দ্র বলের মান বস্তুর বেগের সমানুপাতিক, সান্দ্র বলের মান বস্তুর ব্যাসার্ধের সমানুপাতিক, এবং সান্দ্র বলের মান হচ্ছে তরলের ঘন, তরলের সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। সো এইখান থেকে ও বলছে যে এই যে এফ অফ ভি আসছে, এই এফ অফ ভি সমান সমান হচ্ছে আর ইটা ভি। এফ অফ ভি সমান কি? এফ অফ ভি সমান হচ্ছে আর ইটা ভি। বা এইখান থেকে কি লেখা যাবে? যেহেতু সমানুপাতিক ধ্রুবক উঠে গেলে, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক বসবে। তাইলে এফ অফ ভি সমান কি? এফ অফ ভি সমান কনস্ট্যান্ট ইনটু আর ইটা ভি। তো এই যে কনস্ট্যান্টটা আছে, এইটা একটা ধ্রুবক, এবং এই ধ্রুবকের মান পরীক্ষালব্ধ, এটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে। বারবার হচ্ছে ব্যাসার্ধের মান পরিবর্তন করছে, ভিন্ন ভিন্ন তরল ভিন্ন ভিন্ন বেগের জন্য ভিন্ন ভিন্ন সান্দ্র বল পাওয়া গেছে। তো এই কারণে এখান থেকে এই যে কে এর মান, সেই কে এর মানটা পাওয়া গেছে। তো এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রুফ। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রুফ। সো এই এক্সপেরিমেন্টাল প্রুফ করে কি পাওয়া গেছে? এক্সপেরিমেন্টাল প্রুফ করে পাওয়া গেছে কে এর ভ্যালু হচ্ছে 6 পাই। কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 6 পাই। সুতরাং এইখান থেকে কি বলা যায়? এইখান থেকে বলা যায় এফ অফ ভি সমান সমান হচ্ছে 6 পাই ইটা আর ইন্টু ভি। 6 পাই ইন্টু ইটা আর ভি, এইটাই হচ্ছে স্টোকসের সূত্র। 6 পাই ইটা আর ভি, এইটাই হচ্ছে স্টোকসের সূত্র। ইটা হচ্ছে প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক, ইটা হচ্ছে প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক। ঠিক আছে, সান্দ্র বলের কারণেই বস্তুটা নিচে পড়তে বেশি সময় লাগবে। হ্যাঁ, সান্দ্র বলের মানে বস্তুটা নিচে পড়তে বেশি সময় লাগবে। ঠিক আছে, ধ্রুবকের কনসেপ্টটা এটা চলে আসছে, আমি এক্স্যাক্টলি জানি না। এটা অনেক শুরুর দিকের কনসেপশন, বিজ্ঞানীরা এটা আসলে খুব শুরুতেই যখন কোনো সমানুপাতিক সম্পর্ককে যখনই হচ্ছে স্ট্যাবলিশ করা লাগছে কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আকারে, সমানুপাতিক সম্পর্ক থেকে যখনই সমীকরণে আসা লাগছে, তখনই আসলে একটা ধ্রুবকের দরকার হয়েছে। ঠিক আছে, আচ্ছা শাম্মী, তুই যদি এখনো আগের অঙ্কটার অ্যান্সার দিতে থাকোস তাহলে আমার কাছে মনে হচ্ছে তুই ভুল করতেছস। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাইছি? এখান থেকে আমরা সান্দ্র বলের ইকুয়েশন পাইছি। 3 নম্বর সমানুপাতিক ইটা, যেই তরলের সান্দ্রতা গুণাঙ্ক যত বেশি হবে, যেই তরল যত বেশি সান্দ্র হবে, যেই তরলের সান্দ্রতা বেশি, পানির মধ্যে ছেড়ে দিলে একটা বস্তু টুপ করে ডুবে যাবে, কিন্তু গ্লিসারিনের মধ্যে ছাড়লে ওর ডুবতে একটু সময় লাগবে, মধুর মধ্যে ছাড়লে ওর ডুবতে আরো বেশি সময় লাগবে, বা দেখা গেল ডুববেই না। ঠিক আছে, পানিতে সময় লাগবে বেশি, পানিতে সময় লাগবে সবচাইতে কম, কারণ পানির সান্দ্রতা গুণাঙ্ক কম। তারপর আবার গ্লিসারিনে গেলে সময় লাগবে আর একটু বেশি, তারপরে মধুতে গেলে সময় লাগবে আরো বেশি। ঠিক আছে, ওকে, ফাইন ফাইন, সামনে আগাই।
পানির স্তরের বাধার জন্য নিচের দিকে গেলে বেগ হ্রাস পাবে না, বেগের বৃদ্ধি হ্রাস পাবে, বেগের বৃদ্ধি হ্রাস পাবে, বেসিক্যালি ত্বরণ হ্রাস পাবে, ত্বরণ হ্রাস পাবে। অনিক, আমরা এই কনসেপশনে আসতেছি, আমরা এই কনসেপশনে আসতেছি অনিক। তাহলে তুই জাস্ট একটু আমাদের সাথে হোল্ড কর, আমরা এই পুরা জিনিসটাকে, এই পুরা জিনিসটাকে ধরে আমরা যদি একটু সামনে চলে যাই, আমরা যদি একটু সামনে চলে যাই, তাহলে এইবার আসেন এখান থেকে আমরা আরেকটু জ্ঞান অর্জন করি। এইটাও আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং একটা টপিক হবে। ওকে, তাইলে খেয়াল করেন, খেয়াল করেন এখানে ভি বাড়ছে টাড়ছে, এইটার আমাদের দরকার নাই, ভি তো বাড়বেই, ভি তো আসলে কমার কোনো কারণ নাই। বস্তু নিচের দিকে পড়তেছে, ওর বেগের মান বাড়তে থাকবে, বাট বাড়তে বাড়তে একসময় একটা কাহিনী ঘটবে। হিমেল, তুই কখন কখন ক্লাসে জয়েন করছস যে তুই কিছুই বুঝতেছস না? শুরু থেকে জয়েন করলে তো ঠিকঠাক মতো বোঝা কথা। তাহলে খেয়াল করেন, যে কোনো একটা বস্তুকে আপনি প্রবাহীর মধ্যে ছেড়ে দিছেন, যে কোনো একটা বস্তুকে আপনি কি করছেন, আপনি প্রবাহীর মধ্যে ছেড়ে দিছেন। সো যে ইমেল মাত্র জয়েন করছে 6টা 13-তে, 6টা 13-তে, 5টা বাজে ক্লাস শুরু হয়েছে, তুই 6টা 13-তে জয়েন করে বলতেছিস কিছু বুঝিসনি। তো এখন তুই কিভাবে বুঝবি? শোনা, ক্লাসের লাস্ট 15 মিনিট বয়, পুরো ক্লাসটা পরে রেকর্ড দেখে নিস। আচ্ছা, 6 পাই পরীক্ষালব্ধ প্রমাণ, 6 পাই হচ্ছে পরীক্ষালব্ধ প্রমাণ। সুবানা, মনে হয় তোমারটাও হয় নাই, আমাকে একটু পড়াইতে দাও, আসো। সো এই যে বস্তুটা তরলের মধ্যে ছেড়ে দিছি, সো এই বস্তুটার বেসিক্যালি একটা ওজন আছে, বস্তুটার একটা ওজন আছে, বস্তুটার ওজন ডব্লিউ সমান কি? বস্তুটার ওজন ডব্লিউ সমান হচ্ছে এমজি, বস্তুটার ওজন ডব্লিউ সমান কি? ডব্লিউ সমান হচ্ছে এমজি। আচ্ছা, এই যে বস্তুটা তরলের মধ্য দিয়ে গতিশীল, সো তরলের মধ্য দিয়ে গতিশীল হওয়ার জন্য বস্তুটার উপরে কি হচ্ছে? একটা সান্দ্র বল কাজ করতেছে। সেই সান্দ্র বলের মান কত? 6 পাই ইটা আর ইন্টু ভি। সান্দ্র বলের মান কত? সান্দ্র বলের মান হচ্ছে 6 পাই ইটা আর ইন্টু ভি। আচ্ছা, এখন তুমি এরকম একটা টপিক কি ছোটবেলায় পড়ো নাই, যে কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল তাকে একটা ঊর্ধ্বমুখী বাধা বল দেয়, যেই বাধা বলটাকে আমরা বলি হচ্ছে প্লবতাজনিত বল। তরল কোন একটা বস্তুকে একটা ঊর্ধ্বমুখী বাধা বল দেয়, তো সেই ঊর্ধ্বমুখী বাধা বলের নামটাকে আমরা কি বলি? ঊর্ধ্বমুখী বাধা বলটাকে আমরা বলি হচ্ছে প্লবতাজনিত বল। সো এই প্লবতাজনিত বল, এইটাকে নাম দিলাম বুয়েন্সি ফোর্স, এফ অফ বি। এইটা সমান সমান কি? এম প্রাইম ইন্টু জি। এম প্রাইম মানে কি? এম প্রাইম মানে হচ্ছে, এম মানে হচ্ছে বস্তুর ভর। এম মানে কি? এম মানে হচ্ছে বস্তুর ভর। আর এম প্রাইম মানে কি? এম প্রাইম মানে হচ্ছে অপসারিত, এম প্রাইম মানে হচ্ছে অপসারিত তরলের ভর। এম প্রাইম মানে কি? এম প্রাইম মানে হচ্ছে অপসারিত তরলের ভর। আচ্ছা, এখন খেয়াল করেন, বস্তুটা শুরুতে নিচের দিকে নামতেছিল, কাহিনী কি ছিল? বস্তু তো নিচের দিকে নামতেছে, বস্তুর একটা গতি আছে, আমি দেখতে পাচ্ছি যে বস্তুর গতি কোন দিকে? বস্তুর গতি হচ্ছে নিচের দিকে, বস্তুটা নিচের দিকে গতিশীল, বস্তুটা নিচের দিকে গতিশীল। সো শুরুতে, শুরুতে বস্তু নিচে নামে, শুরুতে কি হয়? শুরুতে হচ্ছে বস্তু নিচে নামে। সো নিচে নামার শর্ত কি হবে? এই বস্তুর উপর ফোর্স কাজ করতেছে কয়টা? সবাই মনোযোগ দিয়ে বুঝো, লেখালেখি বন্ধ করো, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, সবাই কলম রেখে দাও, সবাই কলম রেখে দাও, লেখালেখি বন্ধ করো। এখানে একটা ছোট্ট মজার এক্সপেরিমেন্ট, আমরা একটা প্রমাণ দেখব, পরে লিখো, তুমি পরে লিখো, লিখার সময় পাবা, লেখা বন্ধ করো। সো খেয়াল করো, নিচের দিকে কাজ করতেছে কি? বস্তুর ওজন, নিচের দিকে বস্তুর ওজন কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে সান্দ্র বল, এবং উপরের দিকে কাজ করতেছে প্লবতাজনিত বল। তাহলে উপরের দিকে কয়টা ফোর্স? দুইটা ফোর্স। আর নিচের দিকে কয়টা ফোর্স? একটা ফোর্স। এখন আমি বলছি
শুরুতে বস্তু নিচে নামে, তো শুরুতে বস্তু নিচে নামার শর্ত কি? অবশ্যই নিম্নমুখী বলের মান বেশি। অবশ্যই কি হবে? অবশ্যই নিম্নমুখী বলের মান বেশি হবে। অবশ্যই নিম্নমুখী বলের মান বেশি হবে। সুতরাং আমি বলতে পারলাম ডব্লিউ ইজ গ্রেটার দেন প্লবতাজনিত বল প্লাস ভিসকাস ফোর্স। সান্দ্র বলের চাইতে এবং প্লবতাজনিত বলের চাইতে ডব্লিউটা কি হবে? ডব্লিউটা হচ্ছে বড় হবে। আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের ওই জিনিসটা রাখা দরকার ছিল যে যত নিচের দিকে নামতেছে, যত নিচের দিকে নামতেছে তরলের বেগের মান কি হচ্ছে? যত নিচের দিকে নামতেছে তরলের বেগের মান বাড়তেছে না? যত নিচের দিকে নামতেছে তরলের বেগের মান বাড়তেছে, যত নিচে নামতেছে তরলের বেগের মান বাড়ছে। ভি কি হচ্ছে? ভি হচ্ছে বাড়ছে। নিচে নামলে ভি হচ্ছে বাড়ছে। তাহলে খেয়াল করো, ভি যদি বাড়ে, ভি যদি বাড়ে তখন ভি বাড়তেছে। সো ভি বাড়তে থাকলে এই যে সান্দ্র বল আছে, সান্দ্র বলের মানটাও কি হবে? বাড়বে। যত নিচে নামবে তরলের, যত নিচে নামতে থাকবে বেগের মান কি হইতে থাকবে? বাড়তে থাকবে। যত নিচে নামতে থাকবে বেগের মান কি হইতে থাকবে? বাড়তে থাকবে। তো বেগের মান যদি বাড়তে থাকে, তরলের বেগ উপরে বেশি না? তরলের বেগ নিয়ে তো কথা হচ্ছে না বাবু, আমরা বস্তুর বেগ নিয়ে কথা বলতেছি ওবায়দুল্লাহ। আমরা তো বস্তুর বেগ নিয়ে কথা বলতেছি, আমরা বস্তুর বেগ নিয়ে কথা বলতেছি, বস্তুর বেগ নিয়ে কথা বলতেছি। সো বস্তুর বেগ, ভিটা কি? ভিটা তো হচ্ছে বস্তুর বেগ, ভিটা বস্তুর বেগ। সো তরলের ভিতর দিয়ে বা যে কোনো কিছু, তুমি উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দাও না, এইটাও তো বাতাসের ভিতর দিয়ে পড়তেছে। সো কোন সূত্র মেনটেন করতেছে? ভি সমান ইউ প্লাস জিটি, ভি সমান ইউ প্লাস জিটি। সো যতক্ষণ ও নিচে নামবে জি দিয়ে টি গুণ হবে, তাইলে ওর বেগের মান বাড়তে থাকবে, নর্মাল হিসাব, ভি সমান ইউ প্লাস জিটি। সো বস্তু যত হচ্ছে নিচে নামবে ওর বেগের মান বাড়বে, তাইলে ওর সান্দ্র বলের মান কি হইতে থাকবে? সান্দ্র বলের মান বৃদ্ধি পাইতে থাকবে, সান্দ্র বলের মান বৃদ্ধি পাইতে থাকবে। সো সান্দ্র বলের মান বৃদ্ধি পাচ্ছে, তাইলে কাহিনীটা শুনেন। বস্তুর ওজন কনস্ট্যান্ট, বস্তুর ওজন কনস্ট্যান্ট, এত ছোট হাইটের জন্য বস্তুর ওজন কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, প্লবতাজনিত বল, বস্তু মানে প্লবতাজনিত বল কিসের উপর ডিপেন্ড করে? বস্তুর অপসারিত তরলের আয়তনের উপর। সো বস্তু যখন একবার পুরাটা ডুবে গেছে, বস্তু একবার তরলের মধ্যে পুরাটা ডুবে গেছে, সো বস্তু যদি একবার তরলের মধ্যে পুরাটা ডুবে যায়, তাইলে ওর প্লবতাজনিত বলের মানও আর কখনো বাড়বে না, কারণ ফিক্স তো, বস্তুর আয়তন ফিক্সড। তাইলে নির্দিষ্ট আয়তনের জন্য ও যতটুকু তরল অপসারণ করে ও ততটুকু তরলই অপসারণ করবে, যতটুকু তরল অপসারণ করবে ততটুকু তরলই অপসারণ করবে। সো আয়তনের তো আর পরিবর্তন হচ্ছে না। মনে করো তুমি এক গ্লাস পানির মধ্যে মার্বেল ছেড়ে দিলা, সো মার্বেলটা শুরুতেই একটু পানি অপসারণ করবে, মার্বেলটা শুরুতেই একটু পানি অপসারণ করবে, কিন্তু যত নিচে নামতে থাকবে ও কিন্তু আর কোনো পানি অপসারণ করবে না, কারণ ও ওর সম্পূর্ণ আয়তনের পানি অপসারণ করে ফেলছে। তখন এই যে সান্দ্র বল, এই সান্দ্র বলের মান বাড়তে আছে, এই সান্দ্র বলের মান কি হচ্ছে? এই সান্দ্র বলের মান বাড়তে আছে। সো বাড়তে বাড়তে যে কোনো একটা মোমেন্টে, যে কোনো একটা সময়ে, আচ্ছা কে যেন জিজ্ঞেস করছিস প্লবতাজনিত বল আর সান্দ্র বলের পার্থক্য কি? তো একটু শেষ পর্যন্ত থাক, আমি বলে দিব। সো বাড়তেছে, বাড়তে 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 কি হবে? যে কোনো একটা সময়ে এই ওজনের মান প্লবতাজনিত বল আর সান্দ্র বলের কি হবে? সমান হবে, কারণ এটা তো বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। বুঝতে পারছি, বস্তুটার সান্দ্র বল বাড়তেছে। সো সান্দ্র বল বাড়তে থাকলে সাম্যী বেগ কমার কথা না, বেগ তো বাড়বেই, কিন্তু বস্তুর ত্বরণের মান কমার কথা, বস্তুর ত্বরণের মান কমবে, কারণ আমরা তো ফোর্স দিয়ে হিসাব করতেছি, ফোর্সের ভ্যালু বাড়তেছে, মানে রেজিস্টিভ ফোর্স, বাধা দানকারী বল, যেই রেজিস্টিভ ফোর্সটা আছে সেই রেজিস্টিভ ফোর্সটা বাড়তেছে, সেই বাধা দানকারী বল বাড়তেছে। সো বাধা দানকারী বল যদি বাড়তে থাকে তাইলে ওর ত্বরণের মান কমবে,
ওর বেগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বেগ বৃদ্ধির হার কমতে থাকবে। বেগ বৃদ্ধির কি হবে? বেগ বৃদ্ধির হার কমতে থাকবে, বেগ বৃদ্ধির রেট কমতে থাকবে। বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন সবাই? সো এইটুকু যদি বুঝতে পারেন, তাহলে আমাকে একটু বলেন যে বস্তুটার উপর যখন ঊর্ধ্বমুখী বল, বস্তুটার উপর যখন ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল সমান হবে, তখন বস্তুটা কি করবে? খুব সহজ কোশ্চেন জিজ্ঞেস করছি। বস্তুটার উপর ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বলের মান সমান, এমতাবস্থায় বস্তুটা কি করবে? বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল সমান হবে। ধ্বংস, ধ্বংস, ভাসবে, ভাসমান, নিমজ্জিত অবস্থায় থাকবে, স্টেবল থাকবে, জায়গায় থাকবে, ভাসবে, ভাসবে, আর নিচে নামবে না, স্থির থাকবে। এরকম কি বলছিল নিউটন? নিউটন কি তোকে এরকম বলছিল? নিউটনের প্রথম সূত্র কি ভুলে গেছি? যে যে কোনো জায়গায় থাকবে। কথা শুনেন, কথা শুনেন। বাহ্যিক বল শূন্য হইলে, মানে এই পয়েন্টে ঘটনা কি ঘটতেছে? এই পয়েন্টে বস্তুর উপর, বস্তুর উপর বলের লব্ধির মান কত? বলের লব্ধির মান শূন্য। এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। এই পয়েন্টে বস্তুর উপর বলের লব্ধির মান হচ্ছে শূন্য। ভেরি গুড। সুভানা এবং তন্ময় দুইজনে কারেক্ট অ্যান্সার দিছে। সুভানা বোধহয় মন্দন হচ্ছে, তো মন্দন মানে কি? তার বেগ হ্রাসে, মানে মন্দন হচ্ছে ত্বরণের মান কমতেছে, বেসিক্যালি মন্দন হচ্ছে না, ওর ত্বরণের মান কমতেছে, ত্বরণের মান কমতেছে। আমি যদি মন্দন বলে থাকি তাহলে আমি ভুল বলছি, ওর ত্বরণের মান কমতেছে, এক্সিলারেশনের মান কমতেছে। খেয়াল করো, বস্তুর উপর বাহ্যিক বল শূন্য হইলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। কিন্তু এই বস্তুটা তো স্থির ছিল না, এই বস্তুটা তো গতিশীল ছিল, এই বস্তুটা তো গতিশীল ছিল। সো বাহ্যিক বল শূন্য হইলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে, গতিশীল বস্তু সমবেগে নিচে নামবে। গতিশীল বস্তু কি করবে? গতিশীল বস্তু হচ্ছে সমবেগে নিচের দিকে নামবে, গতিশীল বস্তু সমবেগে নিচের দিকে নামবে। বুঝতে পারছেন? কারণ এই বস্তুটা তো শুরুতে গতিশীল ছিল, শুরুতে তো গতিশীল ছিল, তখন বস্তু কি করতেছিল? শুরুতে গতিশীল ছিল, তখন বস্তু তো নিচে নামে, কারণ ডব্লিউর মান বেশি। তো শুরুতে ঘটনা কি? শুরুতে ঘটনা হচ্ছে বস্তু নিচে নামে, তো বস্তু তো নিচের দিকেই নামতেছিল। এখন ওর উপর বলের লব্ধির মান শূন্য, এখন ওর উপর বলের লব্ধির মান শূন্য, তাহলে ও তো আর স্থির থাকবে না, ও তো যেদিকে যাচ্ছিল সেই দিকেই তরলে যাইতে থাকবে। ঠিক আছে? অপসারিত তরলের ভর বস্তুর ভর, কে বলছে তোকে? অপসারিত তরলের ভর বস্তুর ভর, এদিকে আয়, আমি তোকে ফিডাই কিছুক্ষণ। অপসারিত তরলের ভর বস্তুর ভর, এই এই শিখছিস প্লবতা, এই আর্কিমিডিসের আত্মাও তো কাঁপে উঠছে। প্লবতা বল আর সান্দ্রতা বল সমান হয় না, এই দুটার মান আলাদা। প্লবতা বল এক জিনিস, সান্দ্র বলের মান আরেক জিনিস। এদের মান এক হইলেও হইতে পারে, নাও হইতে পারে। প্লবতা বল আর সান্দ্র বলের মান সমান হয় না, এই দুটা ভিন্ন জিনিস। ঠিক আছে? তাইলে এদ্দূর বুঝতে পারছি। তাইলে এদ্দূর যদি বুঝতে পারি, তাইলে আসেন আমরা একটা একটা করে দেখে ফেলি। সো বস্তুর ওজন, বস্তুর ওজন ডব্লিউ সমান কি? ডব্লিউ সমান হচ্ছে এমজি, বা এইখান থেকে আমরা লিখতে পারতাম ডব্লিউ সমান কি? রো অফ সলিড বা রো অফ স্ফিয়ার, রো অফ সলিড বা রো অফ স্ফিয়ার ইন্টু ভি ইন্টু জি, বা এইখান থেকে লিখতে পারবো ডব্লিউ সমান সমান হচ্ছে রো অফ স্ফিয়ার, স্ফিয়ার মানে গোলক, ইন্টু
4/3 পাই আর কিউব ইন্টু জি। তাইলে এখান থেকে আমি হচ্ছে ওজনের একটা সমীকরণ পাইছি, এখান থেকে আমি হচ্ছে ওজনের একটা সমীকরণ পাইছি। তোমরা কেন হচ্ছে ভুল করো, প্লবতার কনসেপ্ট ভুল করো, আর্কিমিডিসের রুল ভুল করো কেন? প্লবতার কনসেপ্ট হচ্ছে বস্তুর হারানো ওজন আর তরলের ওজন সেম, বস্তুর হারানো ওজন আর তরলের ওজন সেম। এখানে রো এস মানে হচ্ছে গোলকের ঘনত্ব বা গোলকের উপাদানের ঘনত্ব। আচ্ছা, এবারে আসি হচ্ছে প্লবতা জনিত বল, এবারে আসি হচ্ছে প্লবতা জনিত বল। তাহলে প্লবতা জনিত বল বুয়েন্সি ফোর্স সমান এম প্রাইম ইন্টু জি। এখন বস্তুর সম্পূর্ণ নিমজ্জিত অংশের আয়তন আর অপসারিত তরলের আয়তন সমান, এই দুইটার আয়তন সমান, এই দুইটার ভর সমান না। ভর সমান হলে তো ও ডুববেই না, আয়তনও সমান ভরও সমান, তাহলে তো ও ডুববে না, তাই না? সো এইখান থেকে আমরা কি লিখতে পারি, এইখান থেকে আমরা লিখতে পারি রো অফ এফ ইন্টু ভি ইন্টু জি, বা এইখান থেকে লিখতে পারি রো অফ এফ মানে ফ্লুইড, এফ মানে হচ্ছে ফ্লুইড প্রবাহী, ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু জি। সো এইখান থেকে কি পাইছি, এইখান থেকে পাইছি প্লবতাজনিত বলের একটা ইকুয়েশন, বা এই হচ্ছে প্লবতাজনিত বল। রো অফ এফটা কি, রো অফ এফটা হচ্ছে প্রবাহীর ঘনত্ব, রো অফ এফটা হচ্ছে প্রবাহীর ঘনত্ব, ঠিক আছে? ওকে, তাইলে এইখান থেকে আমরা এইবার ওই যে প্রান্ত বেগটা পাইছিলাম, মানে যেই সমবেগে নিচে পড়বে, যেই সমবেগে নিচে পড়বে ওই সমবেগটার একটা নাম আছে, ওইটা বেসিক্যালি পতনশীল বস্তুর সর্বোচ্চ বেগ। এই বেগটাকে কি বলে, এই যে সমবেগে পড়বে বস্তুটা, সমবেগে যে বস্তুটা পড়বে এই সমবেগটাকে কি বলে, এই সমবেগটাকে বলে হচ্ছে প্রান্ত বেগ বা অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি, অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি, প্রান্তবেগ, অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি, ঠিক আছে? আহ না না, আয়তাকার বস্তু আমরা নিতে পারবো না। বেসিক্যালি আমরা যা দেখতেছি স্টোকসের সূত্র, স্টোকসের সূত্র আমরা দেখতেছি শুধুমাত্র গোলকের জন্য, স্টোকসের সূত্র আমরা দেখতেছি শুধুমাত্র গোলকের জন্য। আমরা যদি অন্য কোনো শেপের জন্য স্টোকসের সূত্র দেখতে চাই, তাহলে এইটা আমাদের জন্য, আমাদের এইচএসসি লেভেলের জন্য অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, ওইটা আমাদের সিলেবাসের বহুত বাইরের জিনিস, তো ওইটা আমাদের লাগবে না, ঠিক আছে? প্লবতা আর সান্দ্রতার মধ্যে এক্স্যাক্টলি তেমন কোনো সম্পর্ক নাই, প্লবতা আর সান্দ্রতার মধ্যে সেরকম কোনো সম্পর্ক নাই। সুতরাং যদি আমরা এই ইকুয়েশন লিখি, ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান প্লবতা জনিত বল প্লাস সান্দ্র বল, অর্থাৎ এই ইকুয়েশনটা প্লবতা প্লাস সান্দ্রতা যোগ করলে ওজন পাওয়া যায়। তাহলে এইখান থেকে লিখতে পারবো ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান রো এস 4/3 পাই আর কিউব, রো এস ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু হচ্ছে জি সমান সমান প্লবতাজনিত বল রো অফ এফ ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু জি প্লাস সান্দ্র বল স্টোকসের সূত্র 6 পাই ইটা আর ইন্টু ভি, বা এইখান থেকে এই রাশিটা এই পাশে নিয়ে আসেন, বা রো অফ এস ইন্টু 4/3 পাই আর কিউব জি মাইনাস রো অফ এফ 4/3 পাই আর কিউব ইন্টু জি সমান 6 পাই ইটা আর ভি, বা এইখান থেকে যা কমন যায় কমন নেন, কি কি কমন যায়, 4/3 পাই আর কিউব ইন্টু জি, কমন থাকে হচ্ছে রো অফ এস মাইনাস রো অফ এফ সমান হচ্ছে 6 পাই ইটা আর ইন্টু ভি। সো হালকা একটু কাটাকাটি যদি করি, এই আর এর সাথে
আর কিউব কাটলে থাকে হচ্ছে আর স্কোয়ার। সো এই পাই এর সাথে পাই কেটে দেওয়া যায়। আর এইখানে মনে করো এইটা কাটলে থাকে 2, এইটা কাটলে থাকে হচ্ছে 3। তাহলে এইখান থেকে আমরা প্রান্ত বেগের আমরা ভি এর একটা ইকুয়েশন পাবো। এইটাই বেসিক্যালি প্রান্ত বেগ, টার্মিনাল ভেলোসিটি, বা ভি, বা এটাকে ভিটি দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নাই। ভি সমান সমান হচ্ছে কি 2 থাকবে এই পাশে, 2 থাকবে এই পাশে, 3 3 9, সো 2/9। এখানে আছে আর স্কোয়ার, 2r² রো অফ এস মাইনাস রো অফ এফ, রো অফ এস মাইনাস রো অফ এফ ইন্টু জি। তাইলে এটার সাথে একটা জি দিয়ে গুণ হবে, আর এইখানে একটা ইটা ছিল, ওইটা পায়ের নিচে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই ইটা। সো এই হচ্ছে প্রান্ত বেগের সমীকরণ। এই হচ্ছে প্রান্ত বেগের সমীকরণ, প্রান্ত বেগ, অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। আর্কিমিডিসের সূত্র বলে অপসারিত তরলের ওজনের সমান বস্তুর ওজন অপসারিত তরলের ওজন আর বস্তুর হারানো ওজন হবে না বস? তুমি ভুল করছো সালমান। হ্যাঁ হ্যাঁ, 45 একটা ক্লাস আছে। ওকে, ওই অঙ্কটা তুমি নিজে চেষ্টা করো, ওই অঙ্কটা নিজে চেষ্টা করো। আরেকবার কি বুঝাই দিব রিমি? এখান থেকে বস্তুর ওজন বাইর করছি, ওজন ভর সমান হচ্ছে রো ইন্টু ভি, ভি সমান গোলক যেহেতু, তাহলে 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে বস্তুর ওজনের একটা সমীকরণ আসছে। প্লবতাজনিত বল, এটা হচ্ছে অপসারিত তরলের ওজন, তাহলে এই প্লবতাজনিত বল রো এফ ইন্টু ভি ইন্টু জি, বা রো এফ ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু জি। এখানে রো এফ হচ্ছে প্রবাহীর ঘনত্ব। তো যখন হচ্ছে আসলে যখন হচ্ছে আসলে বস্তুটা ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল সমান হবে, তখন বস্তুটা হচ্ছে সমবেগে নিচের দিকে নামবে, অর্থাৎ ও টার্মিনাল ভেলোসিটিতে নামবে, সমবেগে নামবে বা টার্মিনাল ভেলোসিটিতে নামবে। তো টার্মিনাল ভেলোসিটিতে যদি নামে, তাহলে ডব্লিউ সমান হচ্ছে বুয়েন্সি ফোর্স প্লাস ভিসকাস ফোর্স। সো ডব্লিউর সমীকরণ বসাইছি, প্লবতাজনিত বলের সমীকরণ বসাইছি, সান্দ্র বলের সমীকরণ বসাইছি, দুইটারে এক পাশে নিয়ে আসছি। এইটুকু ক্যালকুলেশন তুই নিজে হাত দিয়ে করলেই পারবি। সো রো অফ এস আর রো অফ এফ ছাড়া বাকি পুরাটা কমন আসে, পুরাটা কমন নিছি। আর এই পাশে তো যা ছিল ছিলই, যা কিছু মিলছে সেগুলাকে কাটাকাটি করছি, কাটাকাটি সারলে এইটা আসে অ্যান্সার, মানে এইটা আসে হচ্ছে ইকুয়েশন 2r²/9 রো এস মাইনাস রো এফ ইন্টু জি বাই ইটা। ঠিক আছে, আচ্ছা, ওকে। আর স্টোকসের সূত্র দেওয়া আছে, স্টোকসের সূত্র এখানে, অন্তবেগের ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, ওকে, অঙ্ক দেওয়া আছে দুইটা, অঙ্ক করিস, অঙ্ক দেওয়া আছে দুইটা, অঙ্ক করিস। তো এইটুকু পর্যন্ত থাকুক, হ্যাঁ, অঙ্ক পর্যন্ত আমি তোমাদের জন্য দিয়ে যাচ্ছি। আজকে কি লেকচার নাম্বার 6 গেল না ভাই? ঠিক আছে, সো এইটুকু পর্যন্ত থাকলো। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, 1 থেকে 2000-এর মধ্যে হইলে ল্যামিনার ফ্লো, 2000-এর কম হইলেই ল্যামিনার ফ্লো।
2000 এর কম হইলেই ল্যামিনার ফ্লো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।